অহু খুনের কথাটা শুনে কিছুটা ভড়কে গেল। কাল অহুর সাথে যে ঘটনা ঘটেছে সেটা অহু আর আব্রু ছাড়া বাড়িতে কেউই জানে না। অহু ভাবতে থাকলো, কোন বকেটে ছেলেরা খুন হয়েছে? কি রে, কি ভাবছিস? এত খাওয়া শুরু কর। হ্যাঁ কাকি যান। অহু খাবার খাচ্ছে। আব্র তখনও নিচে আসেনি। অহু বৃষ্টিতে ভেজার কারণে হালকা ঠান্ডা লেগেছে, একটু পরপর হাঁচি আসছে, তবে জ্বর আসেনি। অহু ভাবছে আব্র ভাই কি আদৌ ঘুম থেকে উঠেছে? কি জানি ওনার ঘুম যে এই পরিমাণে গভীর, ব্লাবলা। অহু খাবার খেতে খেতে উপরে সিঁড়ির দিকে চোখ পড়ল, দেখলো আব্র সিঁড়ি দিয়ে নামছে। আব্রকে দেখে অহু থ হয়ে তাকিয়ে রইল। আব্র আজ সাদা শার্ট পরেছে কালো প্যান্টের সাথে ইন করে, শার্টের উপরে কালো ব্লেজার পরেছে, সঙ্গে গলায় লং টাই তো রয়েছে। মুখে খোঁচা খোঁচা চাপদারি, শ্যামবর্ণের পুরুষের। শ্যামবর্ণ বললে ভুল হবে, শ্যামবর্ণ থেকে বেশ খানিকটা উজ্জ্বল রং আব্রর। হাতে চকচক করছে ব্র্যান্ডের ঘড়ি, চোখে কালো সানগ্লাস। আব্রকে আগে কখনো ওহু এতটা ড্যাশিং লুকে দেখেনি। আব্র যখন ওহুর পাশেই চেয়ার টেনে বসলো, চেয়ার টানার আওয়াজে ওহুর ঘোর কাটলো। কি করছিস ওহু? মানুষ দেখলে কি বলবে তোকে? ওহু, কন্ট্রোল ইওর দুষ্টু নজর। চুপচাপ মাথা নিচু করে খাবার খেয়ে রুমে চলে যা। আব্র চেয়ার টেনে বসার সময় সানগ্লাসটা খুলে ডাইনিং টেবিলের উপরে রাখলো। ওহু মাথা নিচে করে খাবার খাচ্ছে, পাশে আব্র বসে আছে, কিন্তু ওহুর গলা দিয়ে খাবার নামছে না। কিরকম একটা অস্বস্তি লাগছে। ওহু খাবার রেখে টেবিল ছেড়ে উঠতে যাবে, তখনই আব্র বলে উঠল, কাকি, তোমার মেয়ে কি এতটুকু খাবার খায় প্রতিদিন? ঠিকঠাক মতো খাবার খেতে আসে না দেখি। কি রে ওহু, কোথায় যাচ্ছিস? খাবার শেষ করে যা, রাতেও খাসনি তো। বেচারি ওহু পড়ল ফ্যাসাদে। কি করবে বুঝতে পারছে না। অবশেষে ওহু বাধ্য হয়ে আবারও টেবিলে বসে পড়ল খাবার খেতে। ওহুর হঠাৎ মনে পড়ল কাল কোচিং যাওয়ার আগে ওহু দেখেছিল আব্র তার জন্য বিয়ে ঠিক করেছে। তাহলে কে হলো, ছেলে নাকি মেয়ে? ওহু সংশয়ে পড়ে গেল, কিন্তু কোনো উত্তর পেল না। খাবার খাওয়া শেষে সবাই খানমহলের গেটে দাঁড়িয়ে আছে আব্রকে সংবর্ধনা জানিয়ে বিদায় দিতে। আব্র আজ অফিসে জয়েন করবে বলে সবাই অনেক খুশি, কিন্তু ওহুর কোনো হেলদোল নেই। মহলের গেটে দাঁড়িয়ে একটু পরপর হাঁচি দিচ্ছে শুধু, আর টিস্যু দিয়ে নাক মুছছে। আব্র গাড়ি নিয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। বাড়ির কর্তারা আব্রর আগেই বেরিয়ে গেছে। খানমহল থেকে ২০-২৫ মিনিটের দূরত্বে আব্রদের অফিস। আব্র অফিসে পৌঁছে গাড়ি থেকে নেমে অফিসে চারপাশটা চোখ বুলিয়ে নিল। ১৩ তলা বিশিষ্ট অফিস ভবন। একজন অফিস স্টাফ এসে আব্রকে একটা ফুলের তোড়া দিয়ে স্বাগত জানালো। আব্র আরেকটু সামনে এগিয়ে যেতে দেখা পেল আব্রর বিয়ে এবং আজমল খান সহ অনেকেই দাঁড়িয়ে আছে। আব্র সবাইকে সঙ্গে করে অফিসে ঢুকলো। ফিতা কেটে পুষ্পস্তবকের সহিত বরণ করলো সবাই মিলে। অফিসের সবাই কানাঘুষা করছে আব্রর হ্যান্ডসাম লুক নিয়ে। আব্র অফিসের ৯ তলায় অফিসের ম্যানেজার এবং সবাইকে সাথে করে আব্র তার নিজের কেবিনে গিয়ে বসলো। অতঃপর আব্র কফি খেয়ে কোম্পানির কাজে মনোনিবেশ করলো। ওহু বসে আছে শিফা আসফিদের সাথে। আশাফও এসেছে। বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে সবাই বিকালের মধ্যে চলে এসেছে। খানমহলের হলরুমে অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি চলছে। বাড়ির অর্ধাঙ্গিনীরা সেখানে সবটা দেখাশোনা করছে। আশা ভাইয়া, একটা কথা বলার ছিল। কি কথা বলবি বল। ভাইয়া, আপনাকে আমাদের ভার্সিটি কিছু সিনিয়র মেয়ে পছন্দ করে বলেছে আপনার নাম্বারটা দিতে। কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কথাটা বলল ওহু। আশাফ ওহুর কথা শুনে কিঞ্চিত হেসে মাথা তুলে শুধালো, এসবের মধ্যে আমি নেই। কেন ভাইয়া? মেয়েগুলো ভালো আছে তো আমার জানা মতে, চাইলে প্রেম করে দেখতে পারেন। না, কখনোই না। আচ্ছা আশা ভাইয়া, আপনার কি কোনো পছন্দ আছে নাকি? বিশেষ ওষ্ঠজোড়া এক লম্বা হাসি টেনে কথাগুলো বলল ওহু। না, তেমন কেউ নেই, তবে একটা বিশেষ পছন্দ আছে। সে এখনো পড়াশোনা করছে। পড়াশোনা শেষ হোক, তারপর তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। কে সে? না, সেটা বলা যাবে না। প্লিজ বলো না ভাইয়া, নয়তো তাকে আমাদের ছবিটা দেখাও, দেখি তো কে আমাদের ভাইয়ার মন জয় করে বসে আছে। দেখাও না প্লিজ। পাশ থেকে শিফা চোখ রাঙিয়ে হালকা ধমকে বলে উঠল, অহু, বড়দের সাথে এরকম করতে হয় না। শিফা, ওহুকে বকা দিচ্ছিস কেন? আচ্ছা থাক, তোরা গল্প কর, আমি যাই। এই বলে আশাফ স্থান ত্যাগ করলো। ওহুরাও আর বসে না থেকে ড্রয়িং রুমে বসে না থেকে হল রুমের উদ্দেশ্যে হাঁটা ধরলো সবাই। ওহুরে, সন্ধ্যা তো হয়েই গেছে, চল আমরা সবাই রেডি হয়ে আসি। হ্যাঁ ঠিকই বলেছো তুমি আশফি আপু, চলো তো আমরা রেডি হয়ে আসি। 7:30 বেজে গেছে। আব্রু ভাইয়াও চলে এসছে মনে হয়, আমি যেটুকে দেখেছি। সবাই আর পা না বাড়িয়ে পিছনে ফিরে যার যার ঘরের উদ্দেশ্যে রওনা দিল তৈরি হতে।
ওহুও চলে গেল নিজের রুমে আর ভাবছে আজ সুন্দর করে তৈরি হতে হবে আমাকে, যেন সবার নজর আমার উপর পড়ে, সাথে আব্রো ভাইয়ারও। আব্রো অফিস থেকে 7টা বাজে চলে এসেছে, নিজের রুমে বসে থেকে রেস্ট নিয়ে তৈরি হয়ে হল রুমে চলে গেল পার্টিতে। সেখানে পরিচিত অপরিচিত অনেকের সাথে দেখা অনেকদিন পর। আব্রোর সাথে আশাফও রয়েছে। বেশ কিছুক্ষণ পর আব্রো সোফায় গিয়ে বসে অনেকের সাথেই কথা বলছে। তাদের মধ্যে বেশিরভাগ আব্রোর নানুর বাড়ির। আব্রো সিঁড়ির দিকে তাকিয়ে খেয়াল করলো কোনো এক চন্দ্রবালা গোল্ডেন কালারের শাড়ি পরে আছে, হালকা মেকআপ করেছে মুখে, কপালে টিপ, ছোট ছোট চুল, মুখে মিষ্টি হাসি, ঘন পাপড়ি জোড়ার মাতাল চাহনি। আব্রোর চোখ আটকে গেল তাহার পানে। অসম্ভব সুন্দর তুমি। আব্রোর নজর ওহুর উপর এখনো অটুট। হঠাৎ আব্রোর কিছু একটা খেয়াল করে মুহূর্তের মধ্যেই আব্রোর চোখ জোড়া কপালে উঠে গেল। আব্রোর শীতল চাহনি রক্তিম বর্ণ ধারণ করলো। ওহু কাল রাতে বৃষ্টিতে ভেজার জন্য সর্দিতে ভুগছে, তাই একটু পর পর হাঁচি দিচ্ছে, যার দরুন ওহু যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল হঠাৎ হাঁচি চলে আসায় টিস্যু দিয়ে হাঁচি আটকাতে গিয়ে বেসামাল হয়ে কোমর থেকে কিঞ্চিত শাড়ি সরে যায়। পরক্ষণে আবার ওহু সেটা ঠিক করে ফেলে। তবে আব্রোহী প্রতিচ্ছবি মানতে নারাজ। ওহুর সর্দি হওয়ার বারবার নাক মোছার ফলে নাকটা লাল হয়ে আছে, ভীষণ কিউট লাগছে ওহুকে। এই প্রতিচ্ছবিও আব্রোর নজর এড়ায়নি। তবে ঘটনার কারণে আব্রোর আগে ফুঁসছে, কিন্তু কিছু বলতেও পারছে না, তাই চুপ করে মাথা নিচে করে সোফায় বসে নিজেকে কন্ট্রোল করার প্রচেষ্টা। ওহুকে শাড়ি পরা অবস্থায় দেখে সবাই ওহুর প্রশংসা করছে সৌন্দর্যের। আরে ওহো মা, তোকে তো শাড়ি পরে খুব সুন্দর লাগছে, কারো নজর না লাগুক। ওহো আপু, তোমাকে খুব সুন্দর লাগছে। ওহু সবার সাথে হাসি মুখে কথা বলছে, তবে ওহুর ব্যাকুল মন আব্রোকে খুঁজতে ব্যস্ত। ওহু আর যার জন্য এত সুন্দর করে সেজেছে তাকে দেখাতে হবে না তার সৌন্দর্য। অবশেষে চোখ পড়ল ওহুর সোফার, যেখানে বসে আছে আব্রো দৃষ্টি সংবরণ করে নিচে তাকিয়ে। ওহু ভাবছে, আব্রো ভাইয়া যদি নিচে তাকিয়ে থাকে তাহলে আমাকে দেখবে কি করে? কিছু একটা তো করতেই হবে। হঠাৎ ওহুর মাথায় একটা বুদ্ধি আসলো, তবে ট্রিক্সটা বেশি জোরালো নয়, তবে খাটিয়ে তো দেখতেই হবে। তাই ওহু চলে গেল আব্রোর নিকটে। আব্রো ভাইয়া, আপনার আইফোনটা দিবেন, আমার কয়েকটা ছবি তুলবো আমি। শিফাপুর ফোনের ক্যামেরা হালকা ব্লার হয়ে গেছে, আমাদের ফোনের ক্যামেরা অতটা সুন্দর নয়। আব্রো কোনো প্রত্যুত্তর দেওয়ার পূর্বেই আব্রোর কিছু মেয়ে কাজিনরা বলে উঠল, তাতে কি হয়েছে, কত ক্যামেরাম্যান এসেছে ফটোশুট করতে, তাদের থেকে ছবি তুলে নাও, আরো ভালো ছবি আসবে। আব্রো ভাইয়ার ফোনে ছবি তোলার এত শখ কেন তোমার পিচ্ছি? এই বলে মেয়েগুলো হেসে উঠল। ওহু অনেকটা অপমানিত বোধ করে সেখান থেকে চলে গেল, কিছু না বলে, অভিমান নিয়ে। ওহু থাকাকালীন আব্রো তার দিকে তাকায়নি, তবে ওহু যখন চলে যাচ্ছিল আব্রো ওহুর দিকে ফিরে তাকায়, সেটা ওহু জানতো না। আব্রো বুঝতে পারে ওহু রাগ করেছে। আব্রো সোফা থেকে উঠে হলের বাহিরে চলে যায়। ওহু ভীষণ অভিমান করেছে মেয়েগুলোর উপরে, বেশি নয়, বরং আব্রো তার দিকে একবারও ফিরে তাকালো না, কোনো কথা বলল না ওহুর সাথে, সেই জন্য ভীষণ অভিমান ওহুর। ওহু ভাবছে, যার জন্য এত সুন্দর করে সাজলাম সে একবার ফিরেও তাকালো না। তাই ওহু রাগে ক্ষোভে হলরুম থেকে রুমে চলে আসে। কিন্তু বেচারি ওহু তো জানে না আব্রো তার আগেই তাকে নিবিড়ভাবে দৃষ্টিনন্দন করেছে, মনের কোটরে তাকে চন্দ্রবালা বলে সম্বোধন করেছে, অসম্ভব সুন্দর তুমি বলে বক্ষপিঞ্জর সংলাপ করেছে। আব্রো হলরুম থেকে এসে নিজের রুমে বসে আছে। বেশ কিছুক্ষণ পর আশাপ আসলো। কিরে আব্রো, তুই আবার স্মোক করেছিস? ইয়ার, নিচে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তোকে সবাই খুঁজছে, জলদি ফ্রেশ হয়ে নিচে চল। To all present here, the main purpose of today's event is to announce my son Araf Khan Abro as the next heir of this Khan Industries. Abro, you come to the stage. সবাই সাথে সাথে হাততালি দিয়ে উঠল। আব্রোকে খান ইন্ডাস্ট্রিজের পরবর্তী উত্তরাধিকার হিসেবে ঘোষণা করলো আজমল খান, এবং আব্রোকে স্টেজে ডাকা হলো তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। আব্রো স্টেজে উঠে তার মতামত সবাইকে জানাচ্ছে। First of all, I would like to thank everyone for taking the time to participate in the event. I want to stand up to the next owner Khan Industries for giving me the opportunity to be the next successor of Khan Industries. I will try fulfill my duties properly. Thank you to everyone. সবাইকে ধন্যবাদ জানিয়ে আব্রো স্টেজ থেকে নেমে আসলো। স্টেজ থেকে নামার পূর্বে আব্রো একটা দলিলে স্বাক্ষর করলো সবার সামনে। আব্রোকে খান ইন্ডাস্ট্রিজের পরবর্তী উত্তরাধিকার হিসেবে ঘোষণা দেওয়া হলো। তবে আব্রোর মুখে কোনো হাসির রেখা নেই, অসরল হাসির রেখা বুনছে আব্রোর ঠোঁট জোড়া। আব্রো আজ কোনো কোটিপতি বাবার ছেলে নয়। আরব খান আব্রো
আজ নিজেই হাজার হাজার কোটি টাকার মালিক। এই পুরো অনুষ্ঠানে ওহু অনুপস্থিত ছিল, যা আব্র চোখ এড়ায়নি। ওহু নিজের রুমে বসে আছে, অনুষ্ঠান নিজে চোখে দেখতে না পারলেও কানে শুনতে পাচ্ছে অনুষ্ঠান থেকে ভেসে আসা আওয়াজে। ওহু জেনে গেছে আব্র খান ইন্ডাস্ট্রিজের উত্তরাধিকারী। অনুষ্ঠান শেষে পার্টি চলছে, আজ সারা রাত পার্টি হবে। ওহুর কানে গানের উচ্চ আওয়াজ ভেসে আসছে। ওহুর মন আর সায় দিচ্ছিল না, ইচ্ছে করছে পার্টিতে গিয়ে সবার সাথে আনন্দ করতে। অবশেষে ওহু শাড়ি খুলে একটা গোলাপি রঙের চুড়িদার পরে নিল। ওহু হলরুমে এসে দেখে সবাই গানের তালে নাচানাচি করছে। আব্র, আশাফ কেউ নেই হলে। ওহু এই সুযোগ হাতছাড়া করতে চায় না। নিহা, শিফা, আশফিদের সাথে ওহুও যোগ দিল। ওহুকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। রুমেই ছিলাম। ওহু আর কথা না বাড়িয়ে সবার সাথে এনজয় করতে লাগলো। রাত 11:30-এর দিকে আব্র হলে আসে। আবারও ওহু সেটা খেয়াল করেনি। ওহু পার্টি এনজয় করতে ব্যস্ত। হঠাৎ আব্রর নজর পড়ল ওহুর দিকে। ওহুকে দেখে আব্রর পায়ের রক্ত মাথায় উঠে গেল। রক্তিম চোখ জোড়া নিয়ে ওহুর সামনে গিয়ে দাঁড়ালো। ওহু আচমকা আব্রকে দেখে ভয় পেয়ে গেল। ওহু কিছু বলার পূর্বেই আব্র ঠাস ঠাস করে চর বসিয়ে দিল ওহুর গালে। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে তাদের দুজনের দিকে পার্টি রেখে। ওহু চর খাওয়ার কয়েক সেকেন্ড পর হালকা করে চোখ মেলে তাকিয়ে দেখে অনুষ্ঠানের সবাই তার দিকেই তাকিয়ে আছে। ওহু লজ্জায় মাথা নিচা করে স্থান ত্যাগ করলো। পার্টিতে থাকা সবাই থমকে গেল। কি থেকে কি হয়ে গেল কেউই বুঝতে পারল না। সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল। আব্র আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলো না সেখানে। ওহু নিজের রুমে এসে কান্না করছে মুখ চেপে। ওহুর মাথাটা ঝিমঝিম করছে। আব্রর পেশিবহুল হাতের চর ওহুর মাথার টনক নড়িয়ে দিয়েছে। আব্র কেন থাপ্পড় দিল সেটা ওহুর অজানা। ওহু যেখানে পার্টি করছিল সেখানে কোনো বাহিরের ছেলেমেয়ে ছিল না, সবাই পরিচিত কিংবা কাজের। মহলের ছাদে স্পেশাল পার্সনদের জন্য পার্টি আয়োজন করা হয়েছে, সেখানে এ সকল ছেলেরা। আব্র নিজেও রয়েছে। তাহলে চর কেন মারলো আব্রহুকে? ভীষণ অপমান বোধ হচ্ছে ওহুর। নিজের চুল রাগে নিজেই ছিঁড়ছে আর রাগে ফুঁসছে। একটু পরপর হাঁচিও দিচ্ছে। আব্র ভাইয়াকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে, কেন তিনি আমায় চড় মারলেন সবার সামনে? মেয়েগুলোকেও তো আমাকে অপমান করেছিল, আর তিনি চুপচাপ বসে শুনছিলেন কেন? ওহু নিজেকে শান্ত করার প্রচেষ্টা। আজ রাতে পার্টি শেষ হলে ওহু আব্রর কাছে তার অপমানের জবাব চাইতে যাবে। ওহু কোনো ছোট বাচ্চা নয়, যথেষ্ট ম্যাচিউর সে। দেখতে শুধু পিচ্চিদের মতন। আব্রর মতো উচ্চতায় খাম্বা নয় ওহু, মাত্র 5 ফিট 3 ইঞ্চি হাইট, স্লিম বডি, শুটকির ন্যায়। আর কি তাতে কি? সেই জন্যই সবার সামনে কি আব্র ওহুকে চর মেরে বসবে হুটহাট? ওহুর কি কোনো মান সম্মান নেই? রাত 12:20-এর দিকে আশফি, নিহা এসে ওহুকে শান্ত করতে চাইছে। ওহু সবার থেকে মুখ লুকিয়ে উপর হয়ে খাটে শুয়ে আছে। কিরে, ওভাবে মুখ লুকিয়ে শুয়ে আছিস কেন? আভ্র ভাই কি খুব বেশি জোরে মেরেছে নাকি? আশফির কথা শুনে ওহু রাগী দৃষ্টিতে তাকালো তাদের দিকে। এই ওহু আপু, তুমি কান্না করছো নাকি? নাক চোখ মুখ লাল হয়ে আছে, চোখ ফুলে গেছে, গালটা দেখি একটু। ওহু শোয়া থেকে উঠে বসে নিহার সামনে গিয়ে গাল দেখিয়ে বলে, এই নে দেখ দেখ, দেখে শান্তি হ। আশফি নিহা ওহুর গালের অবস্থা দেখে ঢোক গিলল। গালে এখনো 2-1 আঙ্গুলের ছাপ বসে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। আজকের চরটা আব্র একটু জোরেই মেরেছে। আপু, ব্যথা পাচ্ছ তুমি? ঔষধ দিব? ওহু ব্যথার কথা শুনে রাগে গটগট করতে করতে আশফি আর নিহাকে জোর করে রুম থেকে বের করে দিল। ওহু অভিমান নিয়ে বসে আছে কখন পার্টি শেষ হবে আর আব্র ভাইয়ের কাছ থেকে থাপ্পড়ের জবাব চাইতে যাবে ওহু। ওহু অপেক্ষা করতে করতে হঠাৎ ওহুর চোখ লেগে আসে। আচমকা ওহুর ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে রাত 2:35 বেজে গেছে। ওহু হকচকিয়ে যায়। আব্র ভাই কি পার্টি শেষ করে রুমে এসেছে কিনা কে জানে, না আবার ঘুমিয়ে পড়েছে। ওহু তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যায় ফ্রেশ না হয়ে। চোখে মুখে এখনো ঘুমের আবেশ লেগে আছে। রাতের সৌন্দর্য ওহুর চেহারায় ফুটে উঠেছে। ওহু রুম থেকে বাহিরে বেরিয়ে দেখে অন্দরমহল পুরোই ফাঁকা। ছাদ থেকে গানের আওয়াজ আর ভেসে আসছে না, হয়তো পার্টি শেষ হয়ে গেছে। ওহু আব্রর রুমের সামনে গিয়ে কয়েক মুহূর্তের জন্য থেমে যায়। এটা প্রথম নয়, এর আগে যতবারই এই রুমের সামনে এসেছে ততবারই ওহুর এরকম অনুভূতি হয়েছে। ওহুর হার্টবিট বেড়ে যায়, অস্বস্তি অনুভব হয়। ওহু দরজায় হাত রাখলো, দেখলো প্রতিবারের মতো আজও রুমের দরজা খোলা। ওহু দরজা ভেদ করে রুমের ভিতরে ঢুকে দেখলো রুমের মেন লাইটগুলো অফ। খাটের পাশে থাকা শুধু একটা ডিম লাইট থেকে মৃদু মৃদু আলো জ্বলছে। ওহু দেখলো আব্রর ব্লেজারটা সোফায় পড়ে আছে। আব্র খাটের উপর হয়ে শুয়ে আছে শার্ট পরা অবস্থায়। ওপর হয়ে শোয়াতে ওহু বুঝতে পারছে না আব্র জেগে আছে কিনা। ওহু আর একটু সামনে গিয়ে আব্রর নিকট গিয়ে সামান্য ঝুঁকে দাঁড়ালো। ওহু একটু পরপর ঢোক গিলছে আব্রর পরিস্থিতি বুঝতে। ওহু শুধালো, আব্র ভাইয়া, আপনি কি জেগে আছেন? আব্র ভাইয়া?
আব্র ওহুর দিকে ঘুরে চোখ পিটপিট করে মেলে তাকালো। আব্র ঘুমায়নি, জেগে আছে। আব্রর মুখ থেকে ড্রিঙ্কসের বাজে গন্ধ বেরিয়ে আসছে। ওহু মুখে হাত চেপে ধরলো। ওহুর মুখে বিরক্তির ছাপ ফুটে উঠেছে। আব্র আজ পার্টিতে অনেক ড্রিঙ্কস করেছে, ওহু বুঝতে পারলো। আব্র ওহুকে এক নজর চোখ বুলালো। তুই এখানে কি করছিস? হ্যাঁ, যা এখান থেকে। এই বলে আব্র শোয়া থেকে উঠে বসলো। আব্র শার্টের উপর কয়েকটা বাটন খোলা, টায়ের এক পাশ গলা থেকে খুলে ঝুলছে। সুঠাম দেহে এলোমেলো হয়ে লেগে আছে আব্রর শার্ট এবং চুল। শার্টের ফাঁকে আব্রর উন্মুক্ত বুক ওহুর চোখ এড়ায়নি। আব্রর এই প্রতিচ্ছবি দেখে ওহুর ভীষণ অস্বস্তি লাগছে। কি রে, এখনো দাঁড়িয়েছিস কিনি? হ্যাঁ, ফোট এখান থেকে। আপনি আমাকে চড় মেরেছেন কেন সবার সামনে? তুই এর উত্তর জানতে এসেছিস আমার কাছ থেকে? হ্যাঁ, যা বলছি এখান থেকে, নয়তো ভালো হবে না। কি করবেন আপনি? হ্যাঁ, ওহ, এখান থেকে চলে যা, নয়তো ভালো হবে না। আবার বলছি। আপনি আমার প্রশ্নের উত্তর না দিলেই আমি কোথাও যাচ্ছি না, ব্যাস। আপনি আমাকে যখন খুশি চড় মেরে বসেন, গাড়িতে, বাড়িতে, পার্টিতে, সবার সামনে থেকে টেনে হিসে নিয়ে আসেন। আপনার সামনে মেয়েগুলো আমায় কতগুলো কথা শোনালো, আপনি কিছুই বললেন না কেন? আর আমি কি দোষ করেছি? আপনি আমাকে সবার সামনে কেন চড় মারলেন? গালে এখনো আপনার আঙুলের ছাপ বসে আছে, আমার খুব ব্যথাও করছে। এক নাগারে কথাগুলো বলে ওহু আব্রর দিকে তাকালো। দেখলো আব্র মাতাল দৃষ্টিতে এক নজরে ওহুর দিকে তাকিয়ে আছে। আব্রকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ওহু বড়সড় একটা ঢোক গিলে। ওহু ভাবছে সে একটু বেশি বকে ফেললো নাকি কিছু ভুল বলেছে। ওহুর ভাবনায় ছেদ ঘটিয়ে আব্র উত্তর দিল। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি ওহু। দাঁড়া একটু, গালে আঙ্গুলি ছাপের সাথে আরো কয়েকটা বিশেষ দাগ নিয়ে যা। দাগগুলো আবার কাউকে ভুলেও দেখাস না, ও কেমন আগেই সতর্ক করে দিই। কিসের দাগ? বিশেষ দাগ। আব্রর কথা শুনে ওহুর আত্মা শুকিয়ে গেল। ওহু জানে না আব্র কোন বিশেষ দাগের কথা বলছে, তবে এটা জানে আব্র গভীর কিছু ইঙ্গিত করছে। আব্র এখন হুঁশে নেই, তাই যদি এখন কোনো অঘটন ঘটে তাহলে আব্র পরবর্তীতে কিছুই মনে থাকবে না, আর সব ব্লেম ওহুর উপর চাপবে। তাই ওহু কেটে পড়তে চাইলো আব্রর কাছ থেকে। ওহু যখন আব্রর রুম থেকে বের হওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো, আব্র ঝট করে বসা থেকে উঠে ওহুর হাত হ্যাঁচকা টান দিয়ে নিজের উন্মুক্ত বুকের সাথে মিশিয়ে নিল। ওহু কিছু বুঝতে পারলো না কি থেকে কি হয়ে গেল। আব্রর বলিষ্ঠ দেহের সাথে ওহু লেপ্টে আছে, নড়তে পারছে না। অনেক মোড়াচ্ছে আব্রর বাঁধন থেকে আলগা হওয়ার জন্য, কিন্তু পেরে উঠছে না আটটুও। পরক্ষণে আব্র বুক থেকে সরিয়ে ওহুকে উল্টো পাশ করে নিজের সাথে মিশিয়ে রাখলো আবারও। ওহুর হাত দুটো পিছন দিকে এনে আব্র এক হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে রেখেছে, যেন ওহু ছুটে পালাতে না পারে। আব্রর উষ্ণ নিঃশ্বাস ওহুর ঘাড়ের উপর পড়ছে এই নিস্তব্ধ রজনীতে। ওহুর ছোট্ট চুলগুলো আব্রর চোখে মুখে স্পর্শ করছে। ওহুর নিঃশ্বাস তীব্র হয়ে উঠছে, পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। ওহু ঠোঁটজোড়া বারবার কেঁপে উঠছে আর অস্পষ্ট বর্ণে শব্দ বুনছে। আব্রু ভাইয়া ছেড়ে দিন, কি করছেন? আমি চলে যাব, আর আসবো না আমি এখানে। আব্র কোনো কর্ণপাত করলো না। আচমকায় ওহু অনুভব করলো আব্র ঠোঁটজোড়া ওহুর গাঢ় স্পর্শ করেছে। ওহু কেঁপে উঠল ভূমিকম্পের মতো। ওহু আর কিছু না ভেবে হালকা ঘাড় বাঁকিয়ে আব্রর বাম হাতে জোরে কামড় বসিয়ে দিল। আব্রর হাতের বাঁধন কিঞ্চিত আলগা হতে ওহু আব্রকে ধাক্কা দিয়ে ফেলে দিল। বিদ্যুৎ বেগে দিল এক দৌড়। ওহু যাওয়ার সময় ওহুর গলায় থাকা ওড়না আব্রর হাতে বন্দী হয়ে যায়। আব্র ওই অবস্থাতে খাটে শুয়ে আবল তাবল বকতে থাকে। ওহু এক দৌড়ে রুমে এসে শান্ত হয়। ঢকঢক করে সাইড টেবিলে থেকে গ্লাস নিয়ে পানি খেতে শুরু করে আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। খুব বাঁচা বেঁচে গেছে ওহু আজ। হঠাৎ গলায় হাত দিয়ে দেখে ওড়না নেই। ওহু কপাল চাপড়ে ভাবে, ওনাটা আব্রু ভাইয়ের রুমে ফেলে এসেছি। তবে ওড়না আনতে যাওয়ার জন্য আবার আব্রর রুমে যাওয়ার দ্বিতীয় ভুল আর ওহু করছে না। যতবারই ওহু আব্রর রুমে কোনো প্রশ্নের উত্তর আনতে যায় ততবারই ওহু ব্যর্থ হয়ে ফিরে আসে। ওহু ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। নিস্তব্ধ রাত উপভোগ করছে। মহলের বাগান থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক ওহুর মনে প্রশান্তি বয়ে আনছে। ওহু আচমকায় গলায় স্পর্শ করলো, স্মৃতিচারণ করলো। আব্র এই জায়গাতে কিছু সময় আগে গভীর স্পর্শ এঁকে দিয়েছিল। ওহু মোটেও এরকম কিছু চায় না। ব্যালকনিতে কিছুক্ষণ হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তৎক্ষণাৎ ওহুর মনে পড়ল আব্রর হাতে যখন ওহু কামড়ে দিয়েছিল আব্র একটু শব্দও করেনি। আব্রু ভাইয়া কি একটু ব্যথা পায়নি? কি জানি, কেমন অদ্ভুত মানুষ উনি। রাত শেষে ভোর সকালের দিকে ওহুর চোখ লেগে আসলো। সারা রাত পার্টি করে সবাই আজ যে যার মতো ঘুমোচ্ছে, কেউ কাউকে বিরক্ত করছে না ঘুম থেকে উঠার জন্যে। দুপুর 12:50 দিকে আব্রর ঘুম ভাঙলো। আড়মোড়া ভেঙে বসলো খাটে। হঠাৎ হাতে কারো ওড়না দেখে বসা থেকে শটাং করে দাঁড়িয়ে গেল আব্র। চোখ বড় বড় করে চেনার চেষ্টা করছে ওড়নাটা কার। রাতে ঘটে যাওয়া কোনো মুহূর্তই আব্রর স্পষ্ট মনে নেই, সবটাই আবছা। আব্র মনে করার চেষ্টা করছে ওড়নাটা কার। হঠাৎ আব্রর স্মৃতিচারণ হলো কাল রাতে পার্টিতে হল রুমে এই ওড়নাটা ওহুর গলায় দেখেছিল আব্র। এটা মনে পড়তে আব্র ঘাবড়ে গেল। তার মানে কাল রাতে তার কাছে ওহু এসেছিল, কিন্তু কেন আর কি হয়েছিল?
অহুর ওড়না আব্রোর কাছে কেন? এই ভাবনায় ছেদ না হতে আব্রো তার বাম হাতে কিঞ্চিত ব্যথা অনুভব করলো। হাতের দিকে তাকাতে আব্রো চোখ জোড়া বড় বড় হয়ে গেল। বাম হাতের কবজির উপরে কামড়ের গভীর ক্ষত। আব্রোর চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করলো। মুহূর্তে দেয়াল একটা জোরে খুশি মারলো আর নিজেকে ব্লেম করতে থাকলো। গভীর কিছু হয়ে যায়নি তো? আব্রোর মনে প্রশ্ন উঠতে থাকলো। এরকম কিছু হলে আব্রো কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবে না। অহুর সাথে কথা বলতে হবে আব্রোকে। আব্রো ফ্রেশ হয়ে নিচে ড্রয়িং রুমে চলে গেল। গিয়ে দেখলো তেমন চেঁচামেচি নেই, পরিবেশ শান্ত, হয়তো যে যার মতো ঘুমোচ্ছে। আব্রো এক কাপ কফিকে বাহিরে বেরিয়ে গেল বাইক নিয়ে। অহু এখনো ঘুমাচ্ছে। দুপুর 2টার দিকে অহুর ঘুম ভাঙলো আশফি নিহার চেঁচামেচিতে। অহু চোখ মেলে তাকিয়ে দেখে আশফি নিহা অহুর পাশে বসে আছে। উফ, এত ডাকছিস কেন? ঘুমোতে দে। আর কত ঘুমাবি? এবার উঠে পর, দুপুর হয়ে গেছে তো। আজও তো ভার্সিটিতে গেলি না, একটু পর কোচিংয়ে যাবি না? কোচিং এর কথা মনে পড়তে অহুর বুকে ছেদ করে উঠল। ওই দিন বৃষ্টি ভেজা সন্ধ্যায় অহুর সাথে ঘটে যাওয়া অঘটন স্মৃতিচারণ হলো। না, আজকেও কোচিংয়ে যাব না। এই বলে অহু আর কথা না বাড়ি উঠে ফ্রেশ হতে চলে গেল। আব্রো মহলে ফিরল সন্ধ্যার দিকে। মহলে ফিরে আশেপাশে কোথাও অহুকে দেখতে পেল না। আব্রো রুমে চলে গেল। রাত 10টার দিকে আব্রো ডাইনিং এ আসলো খাবার খেতে। এসে দেখে অহু আগে থেকেই বসে মাথা নিচু করে খাবার খাচ্ছে। আব্রো পাশে চেয়ার টেনে বসে পড়ল। আব্রো খাবার খেতে খেতে বারবারই অহুর পানে তাকাচ্ছিল, কিন্তু অহু মাথা তুলে তাকাতে যেন নারাজ। আব্রোর মনের ভিতর সন্দেহ আরো জোরালো হলো। অহু আব্রোর দিকে একবারও তাকায়নি, কারণ অহুর ভীষণ লজ্জা লাগছিল ওই ঘটনার পর থেকে। অহু যে আব্রোর হাতে কামড় দিয়েছিল, অহু সেই বিষয় নিয়ে সংকোচের মধ্যে আছে। আব্রো খাওয়া শেষ হওয়ার পূর্বেই অহু খেয়ে চলে গেছে। খাবার খেয়ে যে যার মতো রুমে চলে গেল আব্রো রুমে গিয়ে খাটে হেলান দিয়ে ভাবছে কিভাবে অহুর সাথে কথা বলবে। হঠাৎ আব্রোর মনে পড়লো অহুর সাথে তো ফেসবুকে আব্রো কানেক্ট আছে। চটজলদি করে আব্রো এফবিতে ঢুকে অহুর আইডিটা খুঁজে বের করলো। অহুর আইডিতে ঢুকে আব্রো কিছুক্ষণ অহুর আইডির প্রোফাইল ছবিটার দিকে তাকিয়ে রইল। অহু মহলের ছাদে দাঁড়িয়ে আছে কোনো এক সন্ধ্যায়, মাথায় ঘোমটা দেওয়া, ওড়না দিয়ে ঢাকা, চাঁদ মুখখানা। ছবিটা খুবই ভালো লাগলো আব্রোর। পরক্ষণে আব্রো দেখতে পেল প্রোফাইল ছবির পাশে অ্যাক্টিভ স্ট্যাটাসে সবুজ বাতিখানা জ্বলছে। আব্রো আর কিছু না ভেবে অহুকে মেসেজ সেন্ড করলো। অহু নিজের শয়নকক্ষে শুয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। হঠাৎ ফোনটা ভাইব্রেট করে উঠল। অহু ফোনের দিকে তাকালো, দেখলো মেসেঞ্জার থেকে নোটিফিকেশন এসেছে। অহু পরক্ষণে মেসেঞ্জারে ঢুকলো। অহুর চোখের সামনে ভাসছে একটা সুপরিচিত আইডি, আরাব খান আব্রো। আব্রোর আইডিটা দেখতে পেয়ে অহু বিষম খেলো। কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইল। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না অহু। আব্রো তাকে মেসেজ করছে। অহুর মনে কোথাও একটা প্রশান্তি কাজ করছে, আবার ভয়ও লাগছে। অহু মেসেজ সিন করলো, দেখলো আব্রো মেসেজ করেছে। কিরে? অহু মেসেজ পাঠিয়ে ফোনের স্ক্রিনের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, কিন্তু আব্রোর কোনো রিপ্লাই পেল না। আব্রো ভাইয়া অনলাইনেই তো আছে, তাহলে মেসেজ সিন করছে না কেন? অহু হতাশা নিয়ে আবার কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আব্রো মেসেজের রিপ্লাই দিল। তুই কালকে আমার রুমে এসেছিলি কেন? মেসেজটা পড়তেই ওহুর হার্টবিট ফাস্ট হয়ে গেল। যেটার ভয় পাচ্ছিল ঠিক সেটাই হয়েছে। আব্রো কাল রাতের বিষয়ে জানতে চাইছে। ওহু ভাবছে কি উত্তর দিবে। কাল রাতের সব ঘটনা কি খুলে বলবে? আবার ভুল বুঝবে না তো আব্রো ভাইয়া? ওহু যখন ভাবনায় বিভোর, তখন আবারও আব্রো মেসেজ করলো। কিরে উত্তর দিচ্ছিস না কেন? সত্যিটা বল, কাল রাতে কি করতে এসেছিল আমার রুমে? এমনি একটা প্রশ্নের উত্তর জানতে এসেছিলাম। কি প্রশ্নের? আপনি কাল রাতে আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছিলেন কেন? আমি কি উত্তর দিয়েছিলাম? কোনো উত্তর দেননি। চর কিন্তু আর একটা খাবি। একটা একটা করে না বলে কি হয়েছিল সমস্ত ঘটনা খুলে বল ফার্স্ট। কি বলবো? আপনি আমার সাথে অশুভ আচরণ করেছেন কাল রাতে। কি করেছিস? আমাকে জড়িয়ে ধরেছিলেন। আব্রো মেসেজটা পড়ে বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে মুষ্টিবদ্ধ করে বসে রইল। নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইছে। অতঃপর বেশ খানিক সময় বাদে আব্রো রিপ্লাই দিল। তারপর কি হয়েছিল? ওহু মেসেজটা পড়ে ঠোঁট উল্টাচ্ছে আর ভাবছে উনি কিরকম প্রশ্ন করলেন এটা। পরক্ষণে বার্তার প্রত্যুত্তর দিল। তারপরে আমি আপনার হাতে কামড় দিয়ে নিজেকে সরিয়ে দ্রুত চলে আসি। তাহলে তোর ওড়না আমার হাতে এসেছিল কেন? আসার সময় আমাকে আটকাতে আপনি ভুলক্রমে আমার ওড়নাটা টেনে ধরেন, যার দরুন। বুঝেছি। এরকম হুটহাট আমার রুমে চলে আসা তোর উচিত হয়নি। ও আচ্ছা, তাহলে হুটহাট সবার সামনে আমাকে চড় মারাও আপনার উচিত হয়নি। কোনো ছাগলকে কি দেখেছিস কোনোদিন রাতে হাতে পায়ে ব্যথা পাওয়ার পর পরদিন সন্ধ্যা নাচানাচি করতে? ওহু বুঝতে পারলো এবার আব্রো কেন চড় মেরেছে। আসলে ওই দিন সন্ধ্যায় বখাটে ছেলেদের হাত থেকে বাঁচার জন্য ওহু যখন দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছিল রাস্তায়, যার প্রতি ফলস্বরূপ ওহুর হাঁটুতে হাতের তালুতে ব্যথা পেয়েছে।
তাই কাল অসুস্থ শরীর নিয়ে ওহু পার্টিতে নাচানাচি করায় আব্র বেজায় খেপেছিল। ওহু বিষয়টা বুঝতে পেরে কোমল ঠোঁট জোড়ায় মিষ্টির হাসির রেখা বুনল। হঠাৎ ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই ওহুর হাসি উধাও হয়ে গেল। আব্র মেসেজ করেছে, এত রাতে অনলাইনে তুই কি করছিস এখনো? 1 মিনিটের মধ্যে অফলাইন যাবি আর ফোন রেখে ঘুমাবি। গো অফলাইন কুইকলি। ওহু একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা রেখে দিল সাইড টেবিলের উপর। আব্র কিছুটা স্বস্তি নিয়ে চোখ বুঝলো, তবে ঘুমের মধ্যে কল্পনাতে আবছা হয়ে ভাসছে আব্র যখন হ্যাঁচকা টান দিয়ে ওহুকে তার সুঠাম দেহের সাথে মিশিয়ে নিয়েছিল। ওহু তখন ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। ওহুর মাথা থেকে ওড়নাটা পড়ে গিয়েছিল মোচড়ামুচড়িতে। ওহুর ছোট চুলগুলো আব্রর উন্মুক্ত বুকে বারংবার নিষিদ্ধ স্পর্শ করছিল। সব স্মৃতি আবছা, কল্পনা, মিছে মোহ প্রতিচ্ছবি, যার অনুভব বাস্তবে করতে পারবে না আব্র। মিছে মায়া হয়ে কল্পনাতে ভাসবে। কি এমন হতো ওই মুহূর্তটুকু যদি আব্র সুস্থ মস্তিষ্কে অনুভব করত? কি এমন হতো যদি তার দীপান্নি তাকে প্রথমবার জড়িয়ে ধরার মুহূর্তটুকু নিজ বক্ষপিঞ্জর অনুভব করতে পারত? অজ্ঞাত প্রশ্নের উত্তর কিভাবে দেবে ঘুমন্ত প্রহরী? সজাগ হলেই কেটে যাবে তার কল্পনা ছায়া। কিছুদিন পর ভোর সকাল 6:30 দিকে ঘুম ভাঙল ওহুর। আড়মোড়া ভেঙে উঠে পড়ল বিছানা ছেড়ে। আজ কিছুদিন হলো সকালে হাঁটা হয় না, তাই আশফি, নিহা, শিফাকে সঙ্গে করে বেরিয়ে পড়ল হাঁটতে। তবে বেশি জোরে হাঁটতে পারছে না ওহু, হাঁটুতে ব্যথা পাওয়ার জন্যে। আব্র এখনো ঘুমাচ্ছে। মর্নিং ওয়াক শেষে সবাই মিলে মহলে ফিরল। মহলে ঢোকার পর মহলের বাগানে অনেক মানুষের আনাগোনা দেখতে পেল সবাই। একটু এগিয়ে গিয়ে জানতে পারল আব্রর বাবা জনাব আজমল খান আগামী নির্বাচন নিয়ে পরামর্শ করছেন। তিনি রাজনীতিতে ঢুকতে চান, তাই মহলের বাগানে কিছু মানুষের সমাগম। অতঃপর যে যার মতো রুমে চলে আসলো। ওহু রুমে এসে ওড়নাটা খুলে বিছানায় রাখলো। পরক্ষণেই শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখলো নিহা ওহুর ফোন দেখছে। ওহুও কিছু বলল না। নিহা তো প্রায় সময় ওহুর ফোন দেখে, তাই ওহু বিষয়টা গুরুত্ব দিল না। হঠাৎ নিহা সশব্দে চিল্লিয়ে ওঠে। ওহু ব্যাপারটা খেয়াল করে, নিহার থেকে ফোনটা ছো মেরে কেড়ে নেয়। অতঃপর ফোনের স্ক্রিনে তাকিয়ে ওহুও মুখ চেপে ধরে আওয়াজ করে ওঠে। নিহা ওহু দুজনেই মুখোমুখি একে অপরের দিকে তাকিয়ে আছে। কি দেখলো এটা তারা দুজন? অভ্র ভাইয়ার সাথে এই ছবি তুমি কখন তুললে আপু? ওহু মুখ বন্ধ করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর হিসাব মিলাতে চাইছে কি থেকে কি হয়ে গেল। আপু কিছু বলছো না কেন? ওহু একবার ফোনের ছবির দিকে তাকায়, আরেকবার নিহার দিকে তাকায়। ওহু আমতা আমতা করে উত্তর দিল, না আসলে এই ছবিগুলো আমি মজা করে তুলেছি, বুঝেছিস নিহা? তুই আবার এই ব্যাপারে কাউকে কিছু বলিস না, কেমন? এই বলে ওহু অসহায় এতিম দৃষ্টিতে নিহার দিকে তাকিয়ে রইল। নিহার উত্তরের উদ্দেশ্য, আচ্ছা আপু, কাউকে বলবো না কিছু, কিন্তু তুমি এই ছবি কিভাবে তুললে? ওই যে বললাম না, মজা করে। অভ্র ভাইয়া খালি গায়ে তোমার কাঁধে শুয়ে আছে, এরকম একটা রোমান্টিক ছবিকে তুমি ফানি পিক বলছো? আস্তে বল, আস্তে, তুই তো আমার মান সম্মান ধুলো মিশিয়ে দিবি একেবারে। আচ্ছা আচ্ছা, তো এবার বলো না কখন তুলেছিলে এই ছবিটা? ওই একদিন আর কি, ওই যে ডক্টর এসেছিল না আবর ভাইয়ার হাত ড্রেসিং করতে, ওই দিন তুলেছিলাম ছবিগুলো মজা করে, শুধু মজা করে, আর কোনো ইন্টেনশন ছিল না। আমি ছবিগুলো এমনি তুলেছিলাম। এই যে দেখ, এক্ষুনি তোর সামনে ছবিগুলো ডিলিট করে দিচ্ছি আমি। এই বলে ওহু ফোন থেকে আব্রোর সাথে তোলা ছবিগুলো ডিলিট করে দিল, সাথে ডিলিট ফাইল থেকেও। এই যে ডিলিট করে দিয়েছি, দেখেছিস না? দেখলাম। মুখ বন্ধের জন্য আমি কি পাবো? ওহু ড্যাব ড্যাব করে নিহার দিকে তাকিয়ে আছে। অবশেষে কিনা এই পিচ্চিকে ঘুষ দিতে হবে। কি চাস তুই? আপাতত কয়েক বক্স চকলেট চাই, পরবর্তীতে যখন লাগবে আরো তোমাকে জানিয়ে দিব। আজ ভার্সিটি থেকে ফেরার পথে নিয়ে এসো, কেমন? এখন আসি। ওহু নিহার যাওয়ার পানে ছোট ছোট করে তাকিয়ে রইল। ওহু এই ছবিগুলো রেখেছিল যেন আব্রকে পরবর্তীতে কখনো ব্ল্যাকমেল করতে পারে প্রয়োজনে। এখন দেখছে এই ছবির জন্য ওহুকে কেউ ব্ল্যাকমেল করছে। হতাশ, খুবই হতাশ। ওহু কিছু না ভেবে নিচে চলে গেল ব্রেকফাস্ট করতে। ডাইনিং টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে। ওহু একটু পরপর শুধু নিহার পানে তাকায়। না, মেয়েটা সুন্দর মতোই খাবার খাচ্ছে, ভরসা করা যায় তাহলে মেয়েটাকে। খাওয়া শেষে ওহু নিজের রুমে চলে যায় রেডি হতে ভার্সিটির জন্য। কিছুদিন যাবৎ ওহুর ভার্সিটি কোচিং মিস যাচ্ছে। রেডি হয়ে মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল মহলের পার্কিংয়ে। ড্রাইভার আঙ্কেল চলেন। এখন তো তোমারে নিয়ে যাইতে পারুম না মা, ছোট আব্রা সাহেবকে নিয়ে যাবো অফিসে। মানে প্রতিদিন তো আপনি আমাকে নিয়ে যান ইউনিভার্সিটি কোচিং এ, তাহলে আজ কেন? ওইটা তো জানি না, আমারে বলছে ছোট সাহেবের নিয়ে যাইতে এখন থেকে। মা, মা, কাকিয়া।
কি হয়েছে? এত চিল্লাচ্ছিস কেন? চিল্লাবো না? ভার্সিটিতে যাব, গাড়ি নেই, ড্রাইভার আঙ্কেল নাকি আব্রু ভাইয়াকে নিয়ে যাবে এখন থেকে। তাহলে আমি কিভাবে যাব? এত উদ্গ্রীব হওয়ার কি আছে? আমার সাথে যাবি। আমি অফিসে যাওয়ার পথে তোকে ভার্সিটির সামনে দিয়ে যাব। আর গাড়ির তো অভাব নেই মহলে, শুধু ভরসাযোগ্য ড্রাইভারের অভাব। শার্টের হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি দিয়ে নামার সময় কথাটা বলল আব্র। আব্রকে দেখে ওহু ঢোক খেল। ওহু কিছু বলার পূর্বেই ওহুর মা বলে উঠল, ঠিকই তো বলেছে আব্র, ওর সাথেই তো যেতে পারবি। এখনকার ড্রাইভারদেরও ভরসা করা যায় না। ওহু চোখ ছোট ছোট করে তার মায়ের দিকে তাকিয়ে থাকলো। দাঁত কটমট করে বলতে চাইলো, আমি যেতে চাই না ওনার সাথে। কতটা ভরসার যোগ্যতা আমি ভালো মতোই জানি। মেজাজ গরম হলেই যেখানে সেখানে থাপ্পড় মেরে বসে, গাড়িতে কিছু হলে তো লাথি মেরে গাড়ি থেকেই বাইরে ফেলে দিবে সে আমায়। কিন্তু আফসোস কথাটা গলা পর্যন্ত এসে আটকে গেল, প্রকাশ করতে পারলো না। বাধ্য হয়ে আব্রোর সাথে গাড়িতে গিয়ে বসলো। ওহু যে গাড়িটা দিয়ে প্রতিদিন ভার্সিটিতে যেত এটা সেই গাড়ি নয়। BMW M সিরিজের ব্ল্যাক এডিশনের কার এটা। খান ইন্ডাস্ট্রিজের মালিকের গাড়ি বলে কথা। ওহুর বেশ ভালোই লাগছিল গাড়িতে উঠে। আব্রোর সাথে ওহু গাড়ির ব্যাক সিটে বসেছে। গাড়িতে কেউই কারোর সাথে কথা বলছে না। ওহু গাড়ির উইন্ডো গ্লাস নামিয়ে বাহিরে তাকিয়ে আছে। হঠাৎ ওহুর মনে পড়লো আব্রোকে যে ওই দিন হাতে কামড় দিয়েছিল, কি অবস্থা সেটার। পরক্ষণে ওহু আব্রোর দিকে ফিরে তাকালো। আব্রো বাহিরের দিকে তাকিয়ে আছে। নেভি ব্লু রঙের একটা শার্ট পরেছে, উপরের দুটো বাটন খোলা, কবজি পর্যন্ত শার্টের হাঁটা ফোল্ড করা, হাতের বাহু ডোরে আবদ্ধ হয়ে আছে কালো রঙের ব্লেজার। হয়তো গাড়ি থেকে নেমেই পড়বে সেটা। ওহু আব্রোর বাম হাতটা দেখতে পাচ্ছে না ভালো মতো, তাই একটু উপর হয়ে উকিঝুঁকি মারছে। আব্রো বিষয়টা খেয়াল করে ওহুর দিকে তাকালো। কি দেখছিস যেভাবে? ভ্রুজোড়া প্রশস্ত করে আব্রো কোনো কথা বলল না, আর একটা অ্যাটিটিউড ভাব নিয়ে ওহুর থেকে মুখ ঘুরিয়ে জানালার বাহিরে তাকিয়ে রইল। ওহু ঠোঁট উল্টে একটা ভেঙচি কেটে আবারও বাহিরের দিকে তাকালো। হঠাৎ ওহু রাস্তার একটা পোস্টার দেখে তার চোখ বড় বড় হয়ে যায়, অস্বস্তি অনুভব করতে থাকে। সিটে হেলান দিয়ে থাকার থেকে বসে পড়ে ওহু। এরা তো সেই বখাটে ছেলেগুলো যারা আমাকে ওই দিন সন্ধ্যায় রাস্তায় বিরক্ত করেছিল। এরা খুন হলো কি করে? কে মেরেছে ওদের? তাহলে কি কাকা এই ছেলেগুলো খুন হওয়ার কথাই বলেছিল পার্টির দিন? মনে মনে প্রশ্নগুলো ভাবতে ভাবতে আব্রোর দিকে ঘুরে তাকালো ওহু। আশ্চর্য, আব্রো ওহুর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। ওহু আব্রোর এরকম চাহনি দেখে ভয় পেয়ে গেল। কি হলো আব্রোর? কিছুক্ষণ আগে শীতল চাহনি মুহূর্তে রক্তিম বর্ণ ধারণ করলো কেন? ওহু আমতা আমতা করে শুধালো, আব্রু ভাইয়া, ওরা তো তারাই, তাই না? ওদের কে মারলো তাহলে? কথাগুলো বলে ওহু একটা ঢোক গিলল। আমি। আব্রোর কথা শুনে ওহু বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বললো এটা? আব্রো মেরেছে? তাহলে বখাটে ছেলেগুলোদের? মানে কি? মানে আমি কিভাবে জানবো তোদেরকে মেরেছে? কিন্তু আপনি তো একটু আগে বললেন যে আপনি। কি আমি? বেশি কথা বলে আর একটা গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যাবো সোজা। ওহু একটা বিরক্তি নিয়ে বসে রইল, আর কিছু বলল না। চুপচাপ গাড়িতে বসে থাকলো। বলা তো যায় না যে মানুষ কখন জানি আবার নামিয়ে দিয়ে চলেও যেতে পারে। ওহুর ভার্সিটির সামনে গাড়ি থামে। ওহু গাড়ি থেকে নেমে কিছু বলতে যাবে, তার আগে গাড়ি রিস্টার্ট দিয়ে চলে যায় ড্রাইভার। বেচারি ওহু একটা জোরে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, অতঃপর ভার্সিটির ভেতরে যায়। আজ বেশ কিছুদিন পর ভার্সিটিতে এসেছে ওহু। একটু সামনে যেতে ভার্সিটির কিছু সিনিয়র মেয়ে ওহুর পথ আটকায়। এই মেয়ে শোনো, জি বলুন। তোমাকে না বলছিলাম তোমার কাজিনের কন্ট্যাক্ট নাম্বার ম্যানেজ করে দিতে? কই নাম্বার দাও। আমার কাছে তো নাম্বার নেই। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের কথা, বলেছে আপনাদের উপর কোনো ইন্টারেস্ট নেই ওনার। যদি তোমার কাজিনের সাথে আমাদের কন্ট্যাক্ট না করিয়ে দাও তাহলে আগামী ফার্স্ট সেমিস্টার তুমি দিতে পারবে না, সে ব্যবস্থা করব তোমার। আপনারা কি আমায় র্যাগিং করছেন? তুমি যেটা মনে করো। এই বলে মেয়েগুলো চলে যায়। ওহু একটা ভিলেন হাসি দিয়ে ক্লাসের দিকে এগিয়ে যায়, আর মনে মনে বলতে থাকে, আসছে আমার এক্সাম দেওয়া থেকে আটকাতে। যার সাথে পীড়িত করতে চাইছো সেই তোমাদের র্যাগিং করা বের করবে একদিন। ক্লাসের ভিতর গিয়ে ওহু তিশার সাথে গল্প জুড়ে। তবে ওই দিন সন্ধ্যার ঘটনা আড়াল করে যায়। ওহু ভার্সিটির ক্লাস শেষ করে মার্কেটে যায় চকলেটের শপ থেকে নিহার জন্য কয়েক বক্স চকলেট কিনতে। অতঃপর মহলে চলে আসে। চকলেটগুলো দিয়ে আবারও নিহাকে মনে করিয়ে দেয়, কাউকে কিছু বলবো না কিন্তু। আচ্ছা বলবো না, ঠিক আছে। দেখি তো কি কি চকলেট এনেছো, তাইলেই এখন যাই, পরে কথা হবে। এই বলে নিহা চলে যায়। ওহুও তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, দুপুরের খাবার খেয়ে নেয় বাড়ির অর্ধাঙ্গিনীদের সাথে বসে। লাঞ্চ শেষ করে ওহু মহলে ছাদে গিয়ে বসে থাকে। আশফি আশা পার্টির পরদিনই চলে গিয়েছিল। এই মহলে ওহু সমবয়সী কেউ নেই।
শিফা ওহুর বড় আর নিহা ওহুর। আজ ওহু অনেক রিল্যাক্স। ভার্সিটি থেকে ফিরে তাড়াহুড়ো করে কোচিংয়ে যাওয়ার প্যারা নেই। সন্ধ্যা থেকে কোচিং হওয়ায় তানহার কাছেও আর পড়তে পারবে না এখন ওহু। সন্ধ্যা 6:30টার দিকে ওহু কোচিংয়ে চলে যায়। কোচিং যাওয়ার পথে ওই দোকানের দিকে চোখ পড়লে ওহু অস্বস্তিতে পড়ে। ওই সন্ধ্যার কথা স্মরণ হয় ওহুর। কোচিং থেকে ফিরে ওহু ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে আছে, তখনই নিহা এসে বলে, আপু, তুমি যে চকলেটগুলো এনেছো সেখানে স্ট্রবেরি ফ্লেভারের চকলেট নেই। আমার স্ট্রবেরি ফ্লেভারের চকলেট চাই। কালকে এনে দিবনি। আমার এখন চাই, নয়তো সবাইকে বলে দিব। মানে কি? আমি এখন কোথা থেকে আনবো চকলেট? আমি জানি না। এই বলে নিহা নাচতে নাচতে চলে যায়। ওহু ফেসে যায়। কি করব? কাকে দিয়ে আনবো চকলেট? বাইরে তো কাকা, আব্বু আর আব্রু ভাইয়া ছাড়া কেউ নেই। শিফা আপু তো বাড়িতে, কাকা আব্বুকে তো বলা যাবে না চকলেট আনার কথা। আব্রু ভাইয়াকে বলবো নাকি? উনি তো আরো ডেঞ্জারাস। চকলেট না আনলে নেহা যদি কিছু বলে তখন তো সবাই আমার উপর ডেঞ্জার হবে। কি যে করব? কে যে বলেছিল ছবিগুলো তুলতে? ধুর। আচ্ছা, একবার বলেই দেখি না আব্রু ভাইয়াকে। এই ভেবে ওহু ফোন নিয়ে এফবিতে ঢুকলো, কিন্তু আব্রোর আইডি অফলাইন। আজ সারাদিনেও লাইনে আসেনি। আব্রোর ফোন নাম্বারও নেই ওহুর কাছে। কি করবে তাহলে? হঠাৎ একটা বুদ্ধি আসে ওহুর মাথায়। ওহু চলে যায় আব্রোর মায়ের কাছে। কাকিয়া, তোমার ফোনটা দাও তো, তিশাকে একটা কল করবো, আমার ফোনে টাকা নেই। এই বলে ওহু আব্রোর মায়ের ফোন থেকে আব্রোর কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেয়, লুকিয়ে রুমে এসে খাটে বসে পড়ে। এক সমুদ্র পরিমাণ সাহস নিয়ে আব্রোর নাম্বারে প্রথমবারের মতো ফোন দেয় আর মনে মনে দোয়া পড়তে থাকে। 2বার কল দিল, কিন্তু অপর প্রান্ত থেকে কল কেটে দিচ্ছে। ওহু ভাবলো অপরিচিত নাম্বার হয়, হয়তো কল ধরছে না, তাই শেষবারের মতো ওহু আবার কল দিল। কলটা শেষ হওয়ার কিঞ্চিত সময় আগে আব্রো কলটা রিসিভ করে। হ্যালো, কে? আব্রোর কণ্ঠ শুনতে ওহুর হৃদস্পন্দন বেড়ে যায়। নিজেকে সংযত করে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দেয়, আমি ওহু বলছি আব্রু ভাইয়া। প্লিজ 1 মিনিট, একটা জরুরি কল এসেছে। আমি আসছি এখনই। সবাই অপেক্ষা করুন অ্যান্ড সরি ফর দ্যাট। হ্যাঁ বল, তুই আমার নাম্বার কোথা থেকে পেলি? পেয়েছি আমি। পুরো কথা শেষ করার আগে ফোন কেটে যায়। ওহু ফোনের দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করে। এবার সত্যি ফোনের টাকা শেষ হয়ে গেছে। কি করবে এবার? আব্রো তো কখনোই কল ব্যাক করবে না, কিন্তু ওহুকে ভুল প্রমাণ করে আব্রো কল ব্যাক করলো। ওহু তৎক্ষণাৎ কল রিসিভ করলো। হ্যালো, হ্যাঁ বল, কি হয়েছে? কল দিলি কেন? আসলে আব্রু ভাইয়া আমার জন্য কিছু স্ট্রবেরি ফ্লেভার চকলেট আনতে পারবেন? এই জন্য কল দিয়েছিস? আচ্ছা, নিয়ে আসবো। এখন রাখছি, মিটিংয়ে আসি। এই বলে আব্রো কল কেটে দিল। ওহুর ঠোঁটজোড়া মিষ্টির হাসির রেখা বুনল। রাত 8টার দিকে আব্রো মহলে ফিরে, হাতে অনেকগুলো ব্যাগ, তার ভিতর চকলেটের বক্স। ওহু তখন রুমে ছিল, কিন্তু নিহা ড্রয়িং রুমে উপস্থিত ছিল। চকলেট বক্সগুলো দেখে নিহা সামনে এগিয়ে যায় আব্রোর। ভাইয়া, এনেছো তুমি চকলেট? দাও আমাকে। এগুলো তো ওহু বলেছে নিয়ে আনতে। আমার জন্যই ওহু আপু আনিয়েছে। তোর জন্য আনিয়েছে মানে? হ্যাঁ, আমার জন্যই তো। তোর জন্য কেন? ওহু আপু ওই আর কি। কি ওহু হু করছিস? হ্যাঁ মানে ওই আর কি ওহু আপু। নিহা কি? নিহা আব্রোর রাগান্বিত চোখদ্বয় দেখে সব ঘটনা খুলে বলে দেয়। আব্রো নিহার কথা বুঝতে পারলেও বুঝতে পারছে না কোন ছবির কথা বলছে নিহা। নিহা বিষয়টা খোলাসা করে অনেক আগেই দৌড় দিয়ে স্থান ত্যাগ করেছে। আব্রো আর নিজের রুমে না গিয়ে হাঁটা ধরলো ওহুর রুমের দিকে। বেজায় খেপেছে আব্রো। ওহুর রুমের ডোর ওপেনই ছিল। দরজা ঠেলে ভেতরে ঢুকে আব্রো হাতে থাকা ব্লেজারটা ওহুর খাটে ছুঁড়ে ফেলে। আব্রোকে হঠাৎ রুমে আসতে দেখে সোফাতে বসে থাকা ওহু চমকে যায়। ওহু বসা থেকে উঠে ভ্রুজোড়া কুচকে তাকিয়ে আছে আব্রোর দিকে। কিঞ্চিত ঘেমে গেছে আব্রো। সামনের কিছু এলোমেলো চুল কপালে এসে পড়েছে। শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে ওঠে, চকলেটগুলো কার জন্য এনেছিস রে ওহু? আমার জন্যই কেন? তোর সাথে আমার কোনো ছবি আছে রে? আব্রু ভাই কিভাবে জানলো ছবির কথা? কোন ছবি? নেহা বলছিল আর কি। নিহার কথা শুনে ওহু হতভম্ব হয়ে যায়। অবশেষে কিনা মেয়েটা বলেই দিল। এখন নিজের চুল নিজেরই ছিঁড়তে মন চাচ্ছে ওহুর। কিরে, কথা বলিস না কেন? কোনো ছবি নেই তো, মিথ্যে বলেছে। ঠিক আছে, তোর ফোনটা দিয়ে আমায়। ফোন? হ্যাঁ, ফোন। ওহু টেবিল থেকে ফোনটা তুলে ধীরে ধীরে আব্রোর দিকে ফোনটা বাড়িয়ে দেয়। আব্রো ওহুর হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নেয়। আব্রো ওহুর ফোন চেক করছে। ওহু শান্ত হয়ে অশান্ত মন নিয়ে দাঁড়িয়ে আছে। ওহুর মনে একটা শান্তি কাজ করছে যে আব্রু ভাইয়া ছবিগুলো খুঁজে পাবে না, কারণ ওহু সেগুলো আগেই ডিলিট করে দিয়েছিল। ওহু একের পর এক ঢোক গিলছে আর আব্রোর দিকে তাকিয়ে আছে। কি করছে আব্রো? কিছুক্ষণ পর আব্রো ওহুর দিকে তাকিয়ে বলে উঠল, তোর জিমেইলের পাসওয়ার্ডটা দে। জিমেলের পাসওয়ার্ড দিয়ে কি করবেন আপনি? দরকার আছে বল।
1 2 3 4 5 6 7 8 ABC। আচ্ছা থাক, তুই ফোনটা নিয়ে যাচ্ছি আপাতত। মানে? কিন্তু কেন? আপনি তো দেখলেন সবই আমার ফোনে, আপনার কোনো ছবিই নেই। ওহু কথাটা বলতে বলতে আব্র রুম থেকে বেরিয়ে গেল কোনো উত্তর না দিয়ে। ওহু বিরক্তি নিয়ে আব্র যাওয়ার পানে তাকিয়ে রইল। বিধ্বস্ত মন নিয়ে কপাল চাপড়ে বসে পড়ল আবার সোফাতে। পরক্ষণে নিহার কথা মনে পড়তে রাগে গটগট করতে করতে বেরিয়ে গেল। নিহার রুমে ঢুকে দেখলো নিহা আগে থেকে ভয় পেয়ে খাটের উপর বসে আছে। ওহুকে রাগান্বিত অবস্থায় দেখে নিহা আরো গুটিসুটি মেরে বসে রইল। কি রে আব্রু ভাইয়াকে কি বলেছিস? আপু, আমি নিজের ইচ্ছায় কিছু বলতে চাইনি। তাহলে কার ইচ্ছা বলেছিস? হ্যাঁ, ওই অভ্র ভাইয়া ধমকাচ্ছিলেন, চকলেট নিতে গিয়েছিলাম, পরে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই বলে ফেলেছি। অন্য কিছু বলতে পারলি না তখন? আর আমার থেকে চকলেট নেওয়া যেত না পরে? সরি আপু। ওহু বিরক্তি প্রকাশ করলো। নিজেও বুঝতে পারছে নিহার পরিস্থিতিটা, বুঝবে না কেন? এরকম পরিস্থিতিতে তো ওহু অনেকবার পড়েছে, কিন্তু ওহুও বেজায় চটে আছে নিহার কর্মকাণ্ডে। মেয়েটা আব্র থেকে চকলেট না চাইতেই পারত তখন, তাহলে তো আর এত কিছু হতো না। ওহু আর নিহাকে না ধমকে টেবিলের উপর থেকে চকলেট বক্সগুলো নিয়ে চলে গেল। নিহা ওহুর চকলেট নিয়ে যাওয়ার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। আব্র রুমে ফিরে ওহুর ফোনটা খাটের পাশে সাইড টেবিলের উপর রেখে দিয়ে শাওয়ার নিতে চলে গেল। ওহু নিয়ার রুম থেকে ফিরে চকলেটের ব্যাগগুলো সাইড টেবিলের উপর রাখলো। হঠাৎ খাটের উপর নজর পড়তেই দেখতে পেল একটা ব্লেজার পরে আছে। তৎক্ষণাৎ ওহু ব্লেজারটা হাতে নিল। পরক্ষণে বুঝতে পারলো এই ব্লেজারের মালিককে। ওহু ব্লেজারটা ভাঁজ করে আলমারিতে রেখে দিল। আধা ঘন্টার মতো শাওয়ার নিয়ে সিম্পল একটা টি শার্ট পরে নিল আব্র। অতঃপর ল্যাপটপে অফিসের দরকারি কিছু ডকুমেন্ট চেক করতে লাগলো। কাজ শেষে নিচে চলে গেল ডিনারের জন্য। সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। ওহু বারবার আব্রর দিকে তাকাচ্ছে আব্রর মতিগতি বোঝার জন্য। আব্র নর্মাল ভাবেই খাবার খেয়ে চলেছে, একবারও ওহুর দিকে তাকাচ্ছে না। ওহুও খাবার শেষ করে রুমে চলে গেল। রুমে গিয়ে খাটে বসে বসে পা দুলাচ্ছে আর ভাবছে, আব্রু ভাইয়া কি আজ ফোনটা দিবে আমাকে? চেয়ে নিয়ে আসবো নাকি কাল সকালে নিয়ে চেয়ে নিব? থাক, কালকেই চাইবো। এই ভেবে ওহুর নজর সাইড টেবিলের উপর পড়তে নজর আটকে গেল। টেবিলের উপর চকলেট বক্সের প্যাকেটগুলো ওহুর নজর কাড়ল। পরক্ষণে চকলেটের বক্সগুলোর উপর হাত দিল। র্যাপিং প্যাকেট খুলে দেখতে পেল এখানে শুধু স্ট্রবেরি ফ্লেভারে চকলেট ব্যতীত অনেক রকমের চকলেট আছে। ওহু চকলেট বক্সগুলো গুনতে থাকলো। একে একে 17 ফ্লেভারের চকলেট আছে। অন্যান্য ধরনের চকলেট বক্সও আছে প্রায় 5টি। এত চকলেট দেখে ওহু অবাক হয়ে গেল। ওহু তো মাত্র স্ট্রবেরি ফ্লেভারের চকলেট আনতে বলেছিল। আব্র তো পুরো একটা চকলেট বক্সের দোকানই নিয়ে এসেছে যেন। আব্র থেকে এরকম প্রাপ্তি ওহুর ঠোঁট জোড়ায় হাসি ফিরিয়ে আনলো পুনরায়। আব্র রুমে এসে খাটে বসলো। পাশে থাকা সাইড টেবিলের উপর থেকে ওহুর ফোনটা হাতে নিল। গুগল ফটোস থেকে ওহুর ডিলিট করা অনেক ছবি সেখানে দেখতে পেল। একটু নিচে স্ক্রল করে নামতে থাকলো। হঠাৎ কিছু ছবি দেখে আব্র খাটে হেলান দিয়ে বসে থাকা অবস্থা থেকে শটাং করে বসে পড়ল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে চোখ বড় বড় করে। সেখানে থাকা অনেকগুলো ফটোর মধ্যে থেকে একটা ফটোতে ক্লিক করলো আব্র। ফুল ছবি থেকে আব্র একের পর এক বিষম খেয়েই চলেছে। তৎক্ষণাৎ সাইড টেবিল থেকে পানির গ্লাস উঠিয়ে পানি পান করতে শুরু করলো। পানি খাওয়া শেষ করে আবারও ফোনের দিকে তাকালো। বোঝার চেষ্টা করছে আব্র এই রোমান্টিক পোজগুলো কখন দিয়েছে ওর সাথে। না, এগুলো তো আব্র যখন ঘুমিয়ে পড়েছিল তখনকার তোলা ছবি। আব্র বুঝতে চেষ্টা করলো কবে আব্র এরকম ভাবে ঘুমিয়েছিল। তৎক্ষণাৎ আব্র ছবিটা ভালোভাবে খেয়াল করে বুঝতে পারলো এই ছবিগুলো ওই দিন তোলা যেদিন ডক্টর এসেছিল আব্রর হাত ড্রেসিং করতে। তার মানে ওই দিন ওহুই আব্রকে শার্ট পরিয়ে দিয়েছিল, কিন্তু ওহু মিথ্যে বলেছিল আব্রকে। এ তো দেখে আমাদের থেকে বেশি ডেঞ্জারাস মেরে আমাকে ঘুম পাড়ায় রেখে আমার ইজ্জত লুটে নিল। আর কি কি জানি করেছে আমার সাথে, উপরওয়ালাই ভালো জানে। কিছুক্ষণ পর আব্র ব্যালকনিতে গিয়ে বসলো। ফোন বড় করে ছবিগুলো আবার দেখতে লাগলো। বেশ মনোযোগ দিয়ে দেখছে ছবিগুলোকে। তবে আব্র নিজে দেখছে না, ছবিতে থাকা এক চন্দ্রবালার দিকে আব্র মোহিত নজরে তাকিয়ে আছে। অতঃপর সংলাপ করলো, নিষ্ঠুর চন্দ্রবালা তুমি, তোমার প্রতিছবিতে আমি আটকাই বরাবরই। তুমি ভুলে গেছো আমার অতীত কাহিনী। ওই চন্দ্র জানে তার দিকে কতবার তাকিয়ে কত শত আহাজারি করেছি। এই আমি অভিযোগপত্রগুলো কি বেনেমে কামে পৌঁছায়নি তোমার সান্নিধ্যে চন্দ্রবালা? তুমি তো ওই চাঁদের প্রতি ছায়া। চন্দ্র হিংসা করে তোমাকে দেখে এত অপরূপ তুমি চন্দ্রবালা, তাই তো নিশাকার তারাও আমার নালিশপত্র পৌঁছায়নি তোমার নিকটে। বেনামে খামে উড়িয়ে দিছে কোনো এক মেঘরাতে। তুমিও খুঁজে নাওনি আর ডাক পেও নয়। রাত পেরিয়ে একটা সুন্দর প্রভাতে সূচনা হলো পুনরায়। ভোর সকালে ঘুম ভাঙে ওহুর। ঘুমের আড়মোড়া ভেঙে উঠে বসে সে। পর্দার ফাঁক দিয়ে সূর্যের মৃদু আলো প্রবেশ করছে কক্ষে।
এই মুহূর্তটুকু ভীষণ ভালো লাগে ওহুর। বিছানা ছেড়ে উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়, চোখ নাক বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস টেনে নেয়। প্রভাতের মৃদু সুবাস ওহুর সাথে আলিঙ্গন করে। মহলের বাগান থেকে ভেসে আসা ফুলের গন্ধ ওহুর প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে মিশে যাচ্ছে। মহলের বাগান থেকে পাখপাখালির কিচিরমিচির আওয়াজ ভেসে আসছে। মহলের বাগানটা বেশ বড়, অনেক বড়সড় গাছগাছালি আছে, সেখানে অনেক পক্ষীর বাসস্থান, যার দরুন সবসময় পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়। এই মহলটা এখনকার নয়, আব্রদের পূর্বপুরুষের আমলের তৈরি করা, তাই তো এই মহলের নাম খানমহল। পুরনো স্মৃতি ধরে রাখতে আজমল খানও নতুন করে মহলের কোনো সংস্কারও করেননি। বেশ কিছুক্ষণ ওহু ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। প্রভাতের মিষ্টি রোদ ওহুর চোখে মুখে আবির মাখাচ্ছে। ফর্সা মুখটা হলদে রং ধারণ করেছে, ঠোঁট জোড়ায় মিষ্টি হাসি, এ যেন সত্যি কোনো এক চন্দ্রবালা। অতঃপর ব্যালকনি থেকে চলে আসে ওহু তার কক্ষে। হঠাৎ টেবিলের উপর চকলেট বক্সগুলো নজরবন্দি হলো ওহুর। কালকের ঘটনা সব মনে পড়ে যায়। মাথায় হাত দিয়ে বলে ওঠে ওহু, আরে আমার ফোন এখনো তো নেওয়া হয়নি। না থাক, আর যাচ্ছে না, এবার ফোনটাকে উদ্ধার করে যেতেই হবে। বলা তো যায় না, কি না কি দেখে পরে শাসানো শুরু করবে আবার। ওহু ফ্রেশ হয়ে নেয়, মাথায় একটা ওড়না পেঁচিয়ে নেয়। ওহু বাড়িতে যখন থাকে সর্বদাই সিম্পল একটা কামিজ পরে থাকে, প্যান্ট কাট পায়জামার সাথে। ওড়নার পরিস্থিতি পরিবর্তন হয় স্থান ভেদে। ওহু পা বাড়ায় আব্রোর রুমের দিকে। দরজা ভেদ করে রুমে ঢুকে আব্রোর অনেকটা শক্তি সঞ্চয় করে। যতবারই এই রুমে আসে ততবারই কিছু না কিছু অনাকাঙ্ক্ষিত ঘটে যায়। কিন্তু ওহু দেখতে পায় আব্রোর বিছানা ফাঁকা, রুমে কেউ নেই। ওহু এগিয়ে গিয়ে একটু ভালো করে রুমের ভেতর খুঁজতে থাকে, না, আব্রো ব্যালকনিতেও নেই। ওহু হতাশ হয়ে নিচে ড্রয়িং রুমে চলে যায়। সোফায় বসে পা দুলাতে দুলাতে ভাবতে থাকে কোথায় আছে আব্রো ভাই। পরক্ষণে আব্রোর আম্মুকে দেখতে পায় মহলের বাহির থেকে অন্দরে প্রবেশ করছে। কাকিয়া, তুমি কি আব্রো ভাইকে দেখেছো? আব্রু তো জিম রুমে আছে। জিম করছে নাকি উনি? হাতের আঘাত সেরে গেছে এত তাড়াতাড়ি? ওহু বেশ অবাক হয়। পরক্ষণে ওহু জিম ঘরের দিকে পা বাড়ায়। জিম রুমে পৌঁছিয়ে সামনে এগিয়ে যায়। ওহুর হাত পা কাঁপছে, হার্টবিট বেড়ে গেছে। বিশাল জিম ঘরে খুঁজতে লাগলো আব্রোকে। হঠাৎ দেখলো আব্রো কর্নারে রানিং মেশিনে রান করছে। ওহু ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে এগিয়ে যায় সামনের দিকে। আব্রো ধূসর রঙের একটা শর্ট টি শার্ট পরেছে, যা কাঁধ পর্যন্ত প্রশস্ত, যার দরুন আব্রোর পেশিবহুল হাত দিয়ে ঘাম ঝরা দৃশ্য ওহুর নজরবন্দি হলো। আব্রো তার পিছনে কারো উপস্থিতি আন্দাজ করতে পেরে পিছনে ফিরে তাকায়। দেখলো এক শুভ্র কন্যা ভীতিভীত চোখে তাকিয়ে আছে তার দিকে। ওড়না এক কর্ণ ধরে হাত দিয়ে মুচড়াচ্ছে শুধু, আর ঘন ঘন চোখের পলক ফেলছে। আব্রো নিচে নেমে আসে, পাশ থেকে তোয়ালে নিয়ে ঘাম মুছে নেয় শরীরের। ওহুর দিকে এগিয়ে যায়। ওহুর উপস্থিতির কারণ বুঝতে পেরে একটা স্মাইল করে, যা ওহুর নজর এড়িয়ে যায়। কি রে এখানে এই সময়? আ আ! আমার সাথে কথা বলতে গেলে এত সর্বর্ণ উচ্চারণ করিস কেন তুই? কি? এই কখনো আমার নামে এক শব্দে উচ্চারণ করতে পারিস না? ওহুর অবস্থান কক্ষের কর্নারে হওয়ায় ওহু পিছনে যেতে যেতে দেয়ালের শেষ প্রান্তে এসে ঠেকেছে। আব্রো ওহুর দিকে ঝুঁকে দুহাতের বন্দিনী বানিয়ে নিল। ওহু কিছু বুঝে উঠতে পারল না। ওহুর অস্বস্তি লাগছে ভীষণ, তবে ভুলেও আর স্বরবর্ণ উচ্চারণ করতে চাইছে না। ওহু দেখলো আব্রো তার দিকে মোহিত দৃষ্টিতে এক নজরে তাকিয়ে আছে। ওহু সাথে সাথে চোখ নামিয়ে ফেললো। অতঃপর বলে উঠল কাতর সুরে, কি করছেন? ছাড়ুন, ভয় লাগছে আমার। ভয় পাস না, আমি তোর মতো বন মানুষ না যে কামড় বসিয়ে দেব। আব্রোর কথা শুনে ওহুর চোখ দ্বয় বড় বড় হয়ে যায়, যেন কোটর থেকে এখনই বেরিয়ে আসবে। পরক্ষণে আব্রো ওহুকে ছেড়ে দিয়ে ট্রাউজারের পকেট থেকে ওহুর ফোন বের করে এগিয়ে দেয়। অতঃপর জিম রুম থেকে বেরিয়ে যায়। ছবির কথা সম্পূর্ণ আড়াল করে যায় আব্রো। ওহু আব্রোর যাওয়ার পানে তাকিয়ে রইল। অতঃপর নিজেও স্থান ত্যাগ করলো। ওহু রেডি হয়ে নিচে নামছে। আজ শিফার সাথে ভার্সিটিতে যাবে। সিঁড়ি দিয়ে নামার সময় মহলের গেট থেকে কিছু আওয়াজ ভেসে আসে ওহুর কানে। ওহু এগিয়ে যায়, সেখানে গিয়ে দেখলো একটা ফরেন মেয়ে। ওহু তাকে দেখে ভ্রু কুচকায়। মেয়েটিকে সে চিনে না। কে তুমি? চিনলাম না তো। আমি জিসা। জিসা নামটা শুনতে ওহুর বুকের বাম পাশের ধুকপুকানি বেড়ে যায়, মনে অস্পষ্ট বর্ণে আওড়াতে থাকে। তাহলে এই মেয়েটাই জিসা? আব্রু ভাইয়ের ফোনে ওই দিন এরই কল এসেছিল। ওহু জিসাকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করতে থাকলো। মেয়েটা বেশ সুন্দরী বটে, পরনে ওয়েস্টার্ন ড্রেস, ব্রাউন কালারের হেয়ার, বেশ শর্টও না আবার লংও না। ওহুর ভাবনায় ছেদ ঘটিয়ে জিসা পুনরায় বলে ওঠে, পুরো নাম জিসা আনাম। আমি আব্রার বান্ধবী। আমরা একসাথে লন্ডনে স্টাডি কমপ্লিট করেছি। বাংলাদেশে আমার জন্ম, তবে বেড়ে ওঠা লন্ডনে। ভাবলাম পড়াশোনা শেষে একটু বাংলাদেশ থেকে ঘুরে আসি, তাই চলে আসলাম বেড়াতে। বেশ করেছ। ভিতরে চলো এবার। বাহিরে দাঁড় করিয়ে রেখে কষ্ট দিলাম মেহমানকে।
না, এরকম কিছু না। তাহলে চলুন ভিতরে। এর মধ্যে ওহু দাঁড়িয়ে থেকে সব শুনছে। সাইলেন্ট কিলারের মতো জিসাকে নিয়ে সবাই অন্দরমহলের ভিতরে প্রবেশ করলো। ওহু তাদের যাওয়ার পানে তাকিয়ে থাকলো। ওহু যখন ভাবনায় বিভোর, তখন পাশ থেকে শিফা বলে ওঠে, কিরে, কিভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? চল, লেট হয়ে যাচ্ছে তো আমার। তোকে নামিয়ে দিয়ে আবারও আমাকে ভার্সিটিতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো। শিফা ওহু গাড়িতে বসে আছে। প্রতিদিন আব্রোর সাথে যাওয়ার কথা থাকলেও আজ আব্রোকে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে কোনো একটা জায়গায়। তাই আব্রো অনেক আগে বেরিয়ে গেছে। ওহু নিঃশব্দে গাড়িতে বসে আছে, জানালার বাহিরে তাকিয়ে। মনে নানান প্রশ্ন সংকোচ উকি দিচ্ছে ওহুর। মেয়েটা কি আসলেই আবরি ভাইয়ের ফ্রেন্ড নাকি অন্য কিছু? বাংলাদেশে তো বান্ধবী বলতে শুধু বান্ধবী বোঝায়, কিন্তু বিদেশে তো বান্ধবী বলতে প্রেমিকা বোঝায়। তাহলে এই বান্ধবীর অর্থটা কি? ওহু বিভোর, গাড়ি চলছে তার আপন মনে। ওহু যখন ভাবনায় মগ্ন, তখনই শিফা বলে ওঠে, কিরে নাম, চলে এসেছি তো। ওহু হকচকিয়ে উঠে দেখে ভার্সিটির গেটের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। ওহু তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে যায়। শিফাকে বাই বলে ভার্সিটির ভেতরে ঢুকে ওহু। ক্লাসে তিশার সাথে বসেছিল ওহু, ক্লাসে অমনোযোগী হয়ে। তিশা ব্যাপারটা খেয়াল করে বলে, কিরে, কি হয়েছে? না কিছু হয়নি তো, এমনি। তোকে দেখে তো মনে হচ্ছে না। আবরু ভাইয়া কিছু বলেছে তোকে? মানে কি? কিছু না, ক্লাসে মনোযোগী হ, নয়তো প্রফেসর বের করে দেবে ক্লাস থেকে। ওহু আর কিছু বলল না, ক্লাসে মনোযোগী হওয়ার চেষ্টা করলো। ভার্সিটি কোচিং শেষ করে মহলে ফিরেছে। ওহু মহলে ফিরেই দেখলো জিসা একটা টি শার্ট আর জিন্স প্যান্ট পরে আছে ড্রয়িং রুমে বসে। ওহুর মেজাজ গরম হয়ে গেল, দ্রুত পায়ে এগিয়ে গেল জিসার দিকে। এই যে মিস। ইয়েস। এগুলো কি ড্রেস পরেছেন আপনি? কেন, কি পরেছি দেখছো না? আলবাত দেখছি, তাই তো বলছি। এই বাড়িতে এগুলো পরা যায় না, পরলেও সাথে ওড়না ক্যারি করতে হয়। হোয়াট ননসেন্স। এই বলে জিসা সোফা থেকে উঠে চলে যেতে নেয়। ওহু বিষয়টা খেয়াল করে নিজের মাথা থেকে ওড়নাটা খুলে এগিয়ে দেয় জিসার দিকে। এখন থেকে ওড়না পরবেন এগুলোর সাথে, আন্ডারস্ট্যান্ড? আই আন্ডারস্ট্যান্ড, বাট মেবি ইউ ডোন্ট নো মি। এই বলে জিসা ওহুকে এড়িয়ে চলে যায়। ওহু জিসার যাওয়ার পানে বিরক্তি নিয়ে তাকিয়ে থাকে। ওহু আর না দাঁড়িয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে আর মনে মনে বিড়বিড় করতে থাকে। জিসা যদি আব্রু ভাইয়ার সামনে এভাবে ওড়নাবিহীন যায় তাহলে কতটা খারাপ দেখাবে। রাত 10টার দিকে মহলে ফিরে আব্রো। জিসা এসেছে এটা এখনো অজানা আব্রো। সিঁড়ি দিয়ে ওঠার সময় খেয়াল করে সিঁড়ির উপরে দোতলায় ওহু দাঁড়িয়েছে চকলেট বক্স হাতে নিয়ে। ওহুকে দেখে আব্রো ভ্রু কুচকায়। কি রে, এখানে দাঁড়িয়েছিস কেন? ওহু কোনো উত্তর দেয় না, আব্রোর দিকে তাকিয়ে থাকে। আব্রো দোতলাতে উঠে তুড়ি বাজাতে ওহুর ঘোর কাটে। কি হয়েছে? হ্যাঁ, ওহু চোখ নিচে নামিয়ে আব্রোর দিকে চকলেট বক্সগুলো এগিয়ে দিয়ে বলে, না কিছু না, এই চকলেটগুলো আপনি নিয়ে যান। আমি চকলেট বেশি লাইক করি না, আপনি নিহাকে দিয়ে দিন। আব্রো প্যান্টের পকেটে হাত দিয়ে পা দুটো আড়াআড়ি করে দাঁড়ায়। অতঃপর ওহুর দিকে ঝুঁকে বলে, সত্যি তুই চকলেট খাস না? নিয়ে যাব, আর একবার ভেবে বল। আমি ভেবেই বলছি, নিয়ে যান। ঠিক আছে, দে। এই বলে আব্রো ওহুর হাত থেকে চকলেট বক্সগুলো নিয়ে সামনে হাঁটা ধরে আর মুচকি হাসতে থাকে। ভাবে ওহু কোনো কারণে রাগ করেছে। আব্রো অফিস থেকে ফিরায় ক্লান্ত, তাই ওহুর সাথে কথা বাড়ায়নি। ভাবলো পরে ওহুর সাথে কথা বলে চকলেটগুলো আবার ফিরিয়ে দিবে ওহুকে। আব্রো রুমে এসে একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। সাদা শার্টের উপর থেকে ব্লেজারটা খুলে বিছানায় রাখে। অতঃপর বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত থেকে ঘড়ি খুলতে থাকে। হঠাৎ ডোর ওপেন হওয়ার শব্দ শুনে আব্রো ভাবে ওহু এসেছে, তাই মুচকি হেসে বলে ওঠে, কি রে, চকলেট নিতে চলে এসেছিস? সারপ্রাইজ। কণ্ঠটা শোনা মাত্রই আব্রোর মুখের হাসি উধাও হয়ে যায়। তৎক্ষণাৎ পিছনে ফিরে তাকায়। জিসাকে দেখে আব্রো আশ্চর্যের শেষ সীমানায় যেন পৌঁছে গেছে। মুহূর্তে আব্রোর মুখের রং পরিবর্তন হয়ে যায়। তুমি এখানে? হ্যাঁ, তুমি কেন খুশি হওনি আমাকে দেখে? তুমি বাংলাদেশে আসছো, আমাকে তো বলনি। কিভাবে বলবো? তুমি তো এখন আমার কল টেক্সট কিছুরই রিপ্লাই করো না। কাল রাতেও তো কল করেছিলাম বলতে যে আমি এসেছি, কিন্তু তুমি রিসিভ করোনি। তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো আব্রো, ইটস ভেরি ব্যাড। বাড়িতে কে কে রেখেছো তোমায়, আর কি বলেছো সবাইকে? সবাই তো দেখছে আমাকে, আর বলেছি আমি তোমার বান্ধবী, একসাথে স্টাডি কমপ্লিট করেছি। ভালো করেছো। তোমাদের পরিবারে একটা অসভ্য মেয়ে আছে, খাটো খাটো চুল, আমাকে জ্ঞান দিতে আসে। জাস্ট স্টপ, ওর সম্বন্ধে কিছু বলবে না তুমি। আচ্ছা বলবো না। আর শোনো, এই মহলে যতদিন আসো আমার আশেপাশে ঘুরঘুর করার চেষ্টাও করবে না।
আর রুমে আসার চেষ্টা তো করবাই না, মাইন্ডেড। এখানে এসে তো প্রথমবার তাই কিছু বললাম না, কথাটা মাথায় ঢুকে রাখো। এটা লন্ডন না বাংলাদেশ। লন্ডনেও কি কখনো আশেপাশে আসতে দিত না নাকি তোমার? গম্ভীরতার সাথে কথাটা বলল জিসা। আব্র রক্তিম চোখে তাকিয়ে বলে, হোয়াট ডু ইউ মিন গেট লস? কিন্তু আই সেড গেট লস। জিসা তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গেল। আব্র বিছানায় বসে পড়ল, কিছু ভাবছে সে। সাইড টেবিলের উপর নজর পড়তেই চকলেট বক্সগুলো জলজল করতে লাগলো। আবারও চোখগুলো রক্তে লাল আভার মতো জ্বলে উঠল, যেন এই চোখের দিকে তাকালে কেউ ভৎস হয়ে যাবে। আব্র বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, চকলেট বক্সগুলো নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। ওহুর রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। ওহুর রুমের দরজা খোলাই ছিল, দরজা ঠেলে ভেতরে ঢুকে আব্র। ওহু তখন সোফায় বসেছিল। আব্রকে রুমে দেখায় বসা থেকে উঠে দাঁড়ায় ওহু। ওহু দেখতে পেল আব্রর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। ওহু একটু ভয় পেয়ে যায়। আপনি এখানে? আব্র একটু একটু করে এগিয়ে আসে ওহুর কাছে, চোয়াল জোড়া শক্ত করে বলে ওঠে, চকলেট কেন ফিরিয়ে দিয়েছিস আমাকে? এমনি বললাম না, তখন আমার চকলেট ভালো লাগে না। তখন আব্রর সাথে ভয় ডরহীন ভাবে কথা বললেও এখন সেটা সম্ভব হচ্ছে না। সত্যি করে বল। সত্যি বলছি আব্রু ভাইয়া। ওহুর হাত পা রীতিমতো কাঁপছে। যদি আব্র আরেকটা কথা উচ্চস্বরে বলে তাহলে যেন ওহু এখনই ভূমিতে ঢলে পড়বে। আব্রর রাগান্বিত চোখের দিকে তাকাতে পারছে না ওহু। আব্রর কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে আব্র ভীষণ রেগে আছে। আব্র প্যান্টের বেল্ট খুলছে, যা দেখে ওহুর চোখ ছানা পড়া হয়ে যায়। আপনি বেল্ট কেন খুলছেন? ভ্রু কুচকে কাপা কাপা কণ্ঠে আব্র কোনো উত্তর দিল না। বেল্ট খুলে হাতের আঙ্গুলে পেঁচাচ্ছে আর বলছে, এবার বল কেন ফিরিয়ে দিছিস? জিসার জন্য? ওহু পুরো কথা শেষ না করতে এবার সত্যি ঢলে পড়ে যেতে নেয়। আব্র তৎক্ষণাৎ বেল্ট ফেলে দিয়ে এগিয়ে গিয়ে ওহুকে সামলে জাপটে ধরে নেয় আর ওহুকে ডাকতে থাকে, এই ওহু, এই এই ওঠ। ওহু কোনো উত্তর দেয় না। আব্র ওহুর গালে স্পর্শ করে সজাগ করার চেষ্টা করছে। ওহু তখনও কোনো রেসপন্স করলো না। আব্র চোখ বন্ধ করে হাতের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করে একটা জোরে দম ছাড়ে। আব্র বুঝতে পারেনি আব্রর ভয়ার্থ প্রতিচ্ছবি দেখে ওহু জ্ঞান হারিয়ে ফেলবে। পরক্ষণে ওহুর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, এত ভয় কেন পাজ আমাকে? আমি তো বেল্ট খুলতেছি তোকে ভয় দেখানোর জন্য, তোকে মারার জন্য না। কিন্তু ওহু সেটা শুনতে পেল না। ওহু আব্রর কোলে শুয়ে আছে নিঃশব্দে, তার অজান্তে। আব্র ওহুকে উঠিয়ে খাটে শুইয়ে দিল। যখন উঠতে যাবে তখনই আব্রর শার্টে টান লাগে। আব্র দেখল ওহুর কিছু চুল আব্রর শার্টের বোতামে পেঁচিয়ে আছে। আব্রর শার্টের বোতামের উপরের কয়েকটা বাটন খোলা থাকায় সেই চুল আব্রর সুঠাম বুক স্পর্শ করছে। আব্র আর ওহুর মধ্যে 2 থেকে 3 ইঞ্চির দূরত্ব। আব্র কিছুক্ষণ ওহুর দিকে ঘোর দৃষ্টিতে তাকিয়ে থাকলো, অতঃপর স্তম্ভিত কণ্ঠে সংলাপ করলো, তোমার মস্তিষ্ক আমাকে ভুলে গেল, তোমার অন্তরেন্দ্রিয় আমাকে আজও মনে রেখেছে চন্দ্রবালা। এই বলে ওহুর চুলগুলো ছাড়িয়ে নিল। শার্ট ঠিক করে ওহুর উপরে একটা কাঁথাও বিছিয়ে দিল। যাওয়ার সময় দরজা লক করে গেল। রুমে গিয়ে আব্র শাওয়ার নিয়ে নিল। 10:40-এর দিকে আব্র নিচে চলে গেল ডাইনিংয়ে ডিনার করার জন্য। ওহু ব্যতীত সেখানে সবাই আছে। আব্র একটা চেয়ার টেনে বসে পড়ল। জিসাও সেখানে উপস্থিত ছিল। আজমল খান জিসাকে একের পর এক প্রশ্ন করছে, জিসাও সেগুলোর উত্তর দিচ্ছে। তখনই পাশ থেকে আশফাক খান বলে উঠলেন, ওহু জান কোথায়? কাকু, আমি আপুকে ডাকতে গিয়েছিলাম, গিয়ে দেখি আপু ঘুমায়, তাই আর বেশি টাকাটাকি করিনি, চলে এসেছি। ও আচ্ছা, তাহলে ঘুমাক। আব্র সবই শুনছিল চুপচাপ, তবে কোনো উত্তর দিল না কথার। খাওয়া শেষ করে সবাই সবার রুমে চলে যায়। চলে যাওয়ার সময় আব্রকে পিছন থেকে জিসা ডেকে ওঠে, আব্র, তোমাদের মহলটা অনেক সুন্দর, কিন্তু আমার এখনো ঘুরে দেখা হলো না। একটু ঘুরে দেখাও এখন আমাকে মহলটা। সকালে নিহা কিংবা শিবাকে বলো আমাকে ভালো করে ঘুরে দেখবে তারা। আমি অনেক বছর পর বিদেশ থেকে এসেছি, তাই ঠিকভাবে আমার এই মহলের জায়গাগুলো চিনে নেই। এই বলে আব্র নিজের রুমে চলে যায়। জিসা বিরক্তি প্রকাশ করে নিজেও রুমে চলে যায়। রাত 1টা। আব্র রুমে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আব্র রাগ দেখানোর ফলে যে ওহু ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে সেই বিষয়টা আব্রকে ভীষণ ভাবাচ্ছে। আব্রর ইচ্ছে করছে ওহুকে গিয়ে একবার দেখে আসতে, সে সজাগ হয়েছে কিনা। আব্র ওহুর রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। ওহুর রুমের দরজা হালকা একটু ঠেলে ভেতরে উকি দিল। দেখলো ওহু কাঁথা সরিয়ে অন্য পাশে শুয়ে আছে। আব্র একটা স্বস্তির নিঃশ্বাস নিল। ওহু সজাগ হয়েছে। আব্র তার রুমে গেল না, ছাদের উদ্দেশ্যে পা বাড়ালো। ছাদে গিয়ে কার্নিশে দাঁড়িয়ে আছে। পরক্ষণে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। সেখান থেকে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে জ্বালালো। আজ কিছুদিন যাবৎ আব্র খুব কম সিগারেট খায়।
এখনো খেত না, তবে ওহুর জন্য অস্বস্তি লাগছিল যার দরুন। আব্র সিগারেট টানছে আর ভাবছে বিদেশ থেকে আসার পর ওহুর সাথে প্রথম দেখা হয়েছিল এই ছাদে। আব্র ঠিক ছাদের এই কার্নিশে দাঁড়িয়েছিল এবং একইভাবে সিগারেট টানছিল। বেশ কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থেকে নিচে রুমে চলে গেল। ঘুম আসছে না আব্রর, ঘুমের ঔষধও খেতে পারবে না, সকালে অফিসে যেতে হবে তাই বাধ্য হয়ে চোখ বুঝল। সকাল 7টার দিকে ঘুম ভাঙে ওহুর। নিজেকে বিছানায় দেখে বেশ অবাক হয় ওহু। পরক্ষণে রাতের কথা স্মরণ হয়, সে চমকে যায়, তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে পড়ে। সাইড টেবিলের উপর পুনরায় চকলেট বক্সগুলো নজরবন্দি হয়, এগিয়ে গিয়ে বক্সগুলো হাতে নেয় আর ভাবতে থাকে কাল যদি চকলেটগুলো ফিরিয়ে না দিত তাহলে এত কিছু হতো না। ওহু ভাবতে থাকে কাল আব্রর ধমকে ওহু জ্ঞান হারিয়ে ফেলেছিল। ওহুর আঁখি যুগল বন্ধ হওয়ার আগে সে দেখেছিল আব্র হাত থেকে বেল্ট ফেলে দৌড়ে তার দিকে আসছিল। তারপর আর কিছু মনে নেই। কি হয়েছিল তখন? ওহু কেন বিছানায়? কে বিছানায় রেখেছে ওহুকে? এইসব ভাবনা ভাবছে আর মাথা চুলকাচ্ছে। উস্কো খুস্কো চুল এলোমেলো হয়ে আছে ওহু। আচ্ছা, আব্রু ভাই কি খাটে এনে শুইয়ে দিয়েছে আমাকে, নাকি অন্য কেউ? ওহু জ্ঞান হারিয়ে ফেলার বেশ কিছুক্ষণ পর ওহুর মাঝরাতে জ্ঞান ফিরেছিল, তবে ঘুমের ঘরে থাকায় সজাগ হতে পারেনি। ওহু ভাবনার জগৎ ছেড়ে উঠে দাঁড়ায়, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। অতঃপর একটা ওড়না পেঁচিয়ে রুম থেকে বের হয়। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ড্রয়িং রুমে সোফাতে বসে থাকা শিফার আম্মু বলে ওঠে, তোর এখন ওঠার সময় হলো রে, এতক্ষণে ঘুম ভাঙলো তোর? ওহু ম্লান হেসে তার কাকিয়ার পাশে বসলো আর মিছিমিছি হেসে শুধালো, তোমরা তো কেউ আমায় ডাকতেই যাওনি রাতে, তাহলে কিভাবে আসবো? কে বলেছে তোকে ডাক দিতে যায়নি কেউ? নিহা তোকে ডিনারের জন্য ডাকতে গিয়েছিল। তাহলে সবকিছু নিহার কাছ থেকেই জানতে পারবো। আচ্ছা কাকিয়া, বসো তুমি, আমি নিহার রুম থেকে ঘুরে আসছি। ঠিক আছে। ওহু ধীর গতিতে এগিয়ে চলল নিহার কক্ষে। নিহার রুমের দরজা খোলা থাকায় চট করে ঢুকে পড়ল রুমে। গিয়ে দেখলো নিহা একটা টেডি নিয়ে ঘুমাচ্ছে। ওহু রুমের চারিপাশে চোখ বুলাচ্ছে। অতঃপর খাটের পাশে থাকা সাইড টেবিলের উপর কতগুলো চকলেটের খোসা দেখতে পেল। ওহু ভ্রু কুচকালো, সোফা থেকে উঠে পা বাড়ালো, চকলেটের খোসাগুলো হাতে নিয়ে পর্যবেক্ষণ করতে থাকলো। এগুলো তো স্ট্রবেরি ফ্লেভারের চকলেট, যেগুলো আব্র এনেছিল। ওহু নিহার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে দাঁত কটমট করতে থাকলো। ঠাস করে ওহু নিহার উপর থেকে কাঁথা সরিয়ে ধাক্কা দিতে থাকলো। নিহার ঘুম ভেঙে গেল, চোখ রাঙিয়ে তাকালো। ঠোঁট উল্টিয়ে শোয়া থেকে ঢলে পড়ে যেতে যেতে বসলো। আঁখি যুগল দুহাতে ডলতে ডলতে বলল, কি হয়েছে আপু, ডাকছো কেন? ওহু নিহার চোখের সামনে এনে চকলেটের খোসাগুলো ধরল, অতঃপর শুধালো, এগুলো কাল রাতে আমার রুম থেকে চুরি করে এনেছিস তাই না, যখন আমাকে ডাকতে গিয়েছিলি? চকলেটের খোসাগুলো দেখে নিহার চোখের ঘুম ভ্যানিশ হয়ে গেল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।